আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে এমএস ওয়ার্ড। আজকে আমরা জানবো এমএস ওয়ার্ড দিয়ে কি কি কাজ করা যায় আর এমএস ওয়ার্ড এর কাজগুলো কিভাবে করতে হয়। সো আপনারা যারা মোবাইল ইউজার আছেন, অবশ্যই মোবাইল ইউজার যারা তারা অবশ্যই প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এমএস ওয়ার্ডটা গিয়ে ডাউনলোড করে নেবেন। আর এমএস ওয়ার্ডটা ডাউনলোড করার পর সেখানে আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার পর আপনি আপনার মতো করে কাজ করে নেবেন। ওকে, তাহলে এমএস ওয়ার্ডের মোবাইল থেকে জয়েন করতে হলে আপনার কিছু ব্যাপার আছে। যেমন ধরেন, মোবাইল থেকে যখন আপনি এটা করবেন তখন আপনার প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা টুলস সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া রাখতে হবে। ওকে, বিষয়টা ক্লিয়ার? আশা করছি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। সো এমএস ওয়ার্ডে যেহেতু আমি কম্পিউটার থেকে কাজ করব, আপনারা যারা ফোন থেকে কাজ করবেন এমএস ওয়ার্ডটা ডাউনলোড করে নেবেন, করে নিয়ে তারপর কাজ করবেন। এবার আসেন তাহলে আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই। জাস্ট ওয়েট। আচ্ছা, সবাই কি রেডি ক্লাসের জন্য? হুম। সরি, ডিস্টার্ব করলাম আপনাদেরকে নাকি? একটা কল ছিল, সেজন্য কলে গিয়েছিলাম। তো চলো আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই সরাসরি। তো স্ক্রিন শেয়ারে কোথায় চলে যাব? স্ক্রিন শেয়ারে আমার কম্পিউটারের হচ্ছে ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, ফাইন, ঠিক আছে। চলেন আমরা স্ক্রিনটা শেয়ার করি। ইন্টার স্ক্রিন কোথায়? উম, আশা করছি এবার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। তাহলে প্রথমে আমরা ওয়ার্ড লিখে সার্চ করবো। এখানে যারা যারা ওয়ার্ড সম্পর্কে জানেন অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এমএস ওয়ার্ড এর অনেকগুলো আপডেট ভার্সন আছে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড, যেটা মাইক্রোসফট অফিস এটা এক একটা ভার্সন আছে। আপনি চাইলে মাইক্রোসফট অফিস, অনেকে 7 ভার্সন ইউজ করে, আবার অনেকে ধরেন 16 ভার্সন ইউজ করে, কেউ আছে 19 ভার্সন ইউজ করে, আবার কেউ লেটেস্ট 21 ভার্সনটা ইউজ করে। তাহলে আমি যদি মোস্ট আপডেট মাইক্রোসফটের তিনটা ভার্সনের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে 16 মানে 2016, যেটা মাইক্রোসফট অফিস 2016, মাইক্রোসফট অফিস 2019 এবং মাইক্রোসফট অফিস 2021, এই তিনটা ভার্সনে মূলত কাজ করা হয়। আর আপনারা সবাই জানেন মাইক্রোসফট অফিসের ভিতরে কি কি আছে। মাইক্রোসফট অফিসের ভিতরে যেমন ধরেন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, এরকম অনেকগুলো টুলস আছে যেগুলো দিয়ে অসংখ্য কাজ করা যায়। অফিসিয়াল যত কাজ আছে, ডাটা এন্ট্রির যত কাজ আছে, ডাটা রিলেটেড যত কাজ আছে, টেক্সট বুকের যত কাজ আছে, বই লেখালেখির যত, রাইটিং এর যত কাজ আছে, সমস্ত কাজে কিন্তু ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলোর মাধ্যমে উপস্থাপন করা, লেখালেখি এগুলো করতে হয় আর কি। বুঝতে পেরেছি বিষয়টা? হিসেব নিকেশ যা আছে সবকিছুই কিন্তু মাইক্রোসফট অফিস। এই যে এটার ভিতরে যেই আপনার হচ্ছে বিভিন্ন রকমের আপনার যে কাজগুলো করা হয়, এটার ভিতরে যেই ছোট ছোট
ছোট ছোট, যেমন ধরুন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ভেঙে 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 প্রায় 8 থেকে 9টা যে বিষয় আছে, এগুলো দিয়ে মূলত কাজ করতে হয় আমাদেরকে। সো আজকে আমরা সেগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা সাইট, সেটা হচ্ছে ওয়ার্ড, এমএস ওয়ার্ড, মানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা নিয়ে আমরা আজকে কাজ করব। সো আমি আর দেরি না করে আমি সরাসরি মাইক্রোসফট অফিস ওয়ার্ডটাকে এখান থেকে বের করব। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, আপনাদের যার যার ল্যাপটপে নেই, অবশ্যই ল্যাপটপ থেকে যারা করতে চান কিংবা ডেস্কটপ থেকে যারা যারা করতে চান, যারা ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে করতে চাচ্ছেন বাট আপনার এখানে হচ্ছে ওয়ার্ডটা নেই, তাহলে অবশ্যই আপনি কম্পিউটারের দোকানে যাবেন, সেখান থেকে গিয়ে সেট আপটা নিয়ে নেবেন। হয় 21 নেবেন, নয় 19 নেবেন, নয় 16 নেবেন। বুঝতে পারছি বিষয়টা? হুম। তাহলে যাদের ল্যাপটপে নেই এখন পর্যন্ত, তারা অবশ্যই কি করবেন, তারা অবশ্যই হচ্ছে কোন একটা কম্পিউটারের দোকান থেকে সেট আপটা করে নেবেন, অথবা অনলাইন থেকে ডাউনলোড করে অ্যাক্টিভ করে নেবেন। অনলাইন থেকে ডাউনলোড করে অ্যাক্টিভ নিতে হলে একটু চালাক চতুর হতে হবে, সবাই কিন্তু এই কাজটা পারে না। সো আপনাকে অবশ্যই 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 কম্পিউটারে আপনি যদি আপনার হচ্ছে ক্রোমো থেকে ইনস্টল করতে চান, ইনস্টল করে নিতে পারবেন। তো চলেন, লেটস মুভ অন, চলেন আমরা একটু সামনের দিকে আগাই। আমি এখানে সার্চ বারে গিয়ে ডাইরেক্ট এখানে লিখবো ওয়ার্ড, WORD, ওয়ার্ড। ওয়ার্ড লিখার পর এখানে ওয়ার্ড চলে আসছে, আমি জাস্ট এখানে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এখানে কিন্তু আমার চলে আসছে অলরেডি, রাইট? সো একটু ওয়েট করেন। সো প্রথম পৃষ্ঠাতে তেমন কোনো কাজ টাজ নেই, এখানে জাস্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হোম বাটন আছে, নিউ আছে, ওপেন আছে। ওপেন মানে একটা ফাইল ওপেন করা, হোম তো বুঝেনি, হোম মানে হচ্ছে এই যে এরকম এই যে ইন্টারফেসটা, এটাই হচ্ছে হোম সেটিং। হোম সেটিং এর এখানে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাঙ্ক নিউ ডকুমেন্ট আছে, এখানে কিছু টেমপ্লেট আছে। আপনারা দেখেন ওয়ার্ডে কিন্তু অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, আপনি ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিতে পারেন অথবা কোনো একটা টেমপ্লেট এখান থেকে পছন্দ করে নিতে পারেন। অনেক সময় দেখেন না এরকম টেমপ্লেট পাওয়া যায় না, রিজম, রিজম লেখার জন্য। যেমন ধরুন আমি এটা ওপেন করলাম, কোন একটা টেমপ্লেট যেটা মাইক্রোসফটে দেওয়া আছে, এই যে টেমপ্লেটটা, আপনারা যারা মোবাইল ইউজার, যারা মোবাইল থেকে ব্যবহার করবেন, তারাও কিন্তু এরকম টেমপ্লেট অহরহ দেখবেন। ঠিক আছে, এই যে কেরিয়ার অবজেক্টিভ ইটিসি ডট 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 ডট, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফরম্যাটে কোনো একটা বা অ্যাপ্লিকেশন। বুঝতে পেরেছি বিষয়টা? তাহলে এখান থেকে আপনি রেডিমেড রেডিমেড ডকুমেন্ট নিয়েও আপনি কাজ করতে পারেন। রেডিমেড কোনো টেমপ্লেট নিয়ে এখানে জাস্ট এডিটিং করে দিয়ে, এই যে কেরিয়ার অবজেক্টিভ কি আছে ভিতরে, অবজেক্টিভটা আপনি এখানে মনে করেন কিছুটা করে দিয়ে দিলেন। তারপর হচ্ছে আপনার এখানে যা যা চাচ্ছে আর কি সবকিছু আপনি ভিতরে শুধু করে এডিট করে দিয়ে দিতে পারেন। ওকে, তাহলে আমরা কোনো টেমপ্লেট ইউজ করব না আজকে, একবারে নতুন ভাবে শিখবো। আবার ধরেন মোর টেমপ্লেটে ক্লিক করলাম, মোর টেমপ্লেটে ক্লিক করার পর আরো আরো যা যা আছে আপনি এখান থেকে চাইলে এই যে এখানে সার্চ বার আছে, এখানে সার্চ বার থেকে বিজনেস রিলেটেড কোনো একটা অ্যাপ্লিকেশন নিতে পারেন। বিজনেস রিলেটেড কি আছে, বিজনেস রিলেটেড দেখেন এখানে কি কি আছে, যেমন রিপোর্ট। কোন একটা রিপোর্টের প্রথম পৃষ্ঠাটা কেমন হবে, বা একটা রিপোর্ট কেমন কেমন হতে পারে, একটা রিপোর্ট। বা রেস্টুরেন্টের ব্রাউচার, যেমন ধরুন রেস্টুরেন্টে অনেক বাউচার থাকে না, আপনারা দেখেন না রেস্টুরেন্টে যারা খেতে গেছেন অলরেডি, তো রেস্টুরেন্টে অনেক ভাউচার থাকে, ওই ভাউচার গুলো কিভাবে মেক করতে হয়, এই যে এটা দিয়ে মেক করতে হয়। আমি আপনাকে একটা রেস্টুরেন্টের ভাউচারটা একটু দেখাই। এর হচ্ছে একটা রেস্টুরেন্টের তালিকা, হ্যাঁ, এখানে কি কি খাবার আছে, খাবারের ছবি টবি যা আছে ইত্যাদি সবকিছুই কিন্তু এখানে দেওয়া আছে। বুঝতে পেরেছি বিষয়টা? তাহলে একটা রেস্টুরেন্টের ভাউচারে মূলত এরকম দুইটা পৃষ্ঠা থাকে, মাঝখান থেকে ভাঙা অবস্থায় থাকে হয়তো বা। তাহলে এরকম আপনি রেস্টুরেন্টের বিভিন্ন ভাউচার, বিভিন্ন খাবারের মেনু, আইটেম টাইটেম যা আছে সব এটা দিয়ে কিন্তু আপনি সুন্দর করে আঁকা আঁকি করে বানাতে পারবেন বা লিখতে পারবেন। বিষয়টা কি ক্লিয়ার? সো আমরা এখান থেকে কোনো রেডিমেড কোনো কাজ করতে চাচ্ছি না, তবে যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই এখানে ফাইলে ক্লিক করে মোর টেমপ্লেটে ক্লিক করে আপনি এখানে সার্চ করতে পারেন। সার্চ বারে গিয়ে যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, লেটার, এডুকেশন, রিজম এন্ড কভার লেটার, হলিডেজ, হলিডে সম্পর্কে কোনো একটা মনে করেন যে বিস্তারিত কোনো একটা রিপোর্ট যদি আপনাকে করতে বলে হলিডে নিয়ে, তাহলে হলিডে নিয়ে কি কি রিপোর্ট হতে পারে, এরকম অনেক। তারা 1 বছরের বিভিন্ন রিপোর্ট, তাহলে আপনি কিন্তু ফরম্যাট এখান থেকে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ কেউ যখন আপনাকে কোনো একটা ফরম্যাটের কথা বলবে, যেই ফরম্যাটের কথা বলবে সেই ফরম্যাটে আপনি ওয়ার্ডে গিয়ে মোর টেমপ্লেটসে ক্লিক করে বিজনেস কার্ড, ফ্লায়ার্স। ফ্লায়ার্সটা কি? ফ্লায়ার্সটা চলেন একটু দেখে আসি ফ্লায়ার্সটা কি। এগুলো হচ্ছে মূলত ফ্লায়ার্স। বুঝতে পারছি বিষয়টা? কোনো একটা মলাট আর কি, কোনো একটা উপরের যে অংশটা আর কি, কোনো একটা ইভেন্টের নামের উপরের যে মলাটটা, ডগ ওয়াকার, মানে এরকম এগুলো হচ্ছে আপনার ফ্লায়ার্স। ব্রাউচার, ফ্লায়ার্স, বিজনেস রিলেটেড যত কিছু আছে সবকিছু আপনি এখান থেকে মোর টেমপ্লেটসে গিয়ে আপনি যে কোনো একটা বাছাই করে নিতে পারেন। সো এই হচ্ছে মূলত আমাদের হোম সেটিং এর কিছু কাজ ছিল। তাহলে হোম সেটিং এর আমরা মোর টেমপ্লেটের কিছু কাজটা দেখে আসছি। দ্যাটস ইট। এখন চলেন আমরা নিউ একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করেছি, এটা হচ্ছে আমার কাজের জায়গা। আগে যা যা ছিল এগুলো আমরা একটু ডিলিট করে দিয়ে আসি। তাহলে আগে হচ্ছে এটা ছিল, এটা ডিলিট করে দিলাম। দেন হচ্ছে এটা সেভ করব না, ডিলিট করে দিলাম। দেন আর কি কি আছে, আরো আছে আপনার এটাও ডিলিট করে দিলাম। এটা হচ্ছে সেভ করব না, ডিলিট করে দিলাম। তাহলে আমার এই যে আপনার এখানে ওয়ার্ডের একটা কাজের এরিয়া দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা এরিয়া। তো এই এরিয়াতে আমি কি লিখবো, আমি তো এখানে চাইলে সেই মানে যে কোনো কিছু একটা কিছু লিখতে পারি। সো কি লেখা যায় বলেন, একটা একটা বাক্য কেউ বলেন।
বলেন এখানে কি লিখবো, কার পছন্দের কোনো বাক্য থাকলে বলেন, আমি এখানে লিখে সেটা নিয়ে কাজ করি। স্যার বেজে বেজে পড়তেছে আপনার কথাগুলো, মাঝে মাঝে খুব স্পিরিট হয়ে যায়, হ্যাঁ। মিজানুর রহমান বলতেছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আপনার একটা সেন্টেন্স দেন আমাকে, একটা বড় সেন্টেন্স দেন, একটা ভালো সেন্টেন্স দেন। কয়েকজনে আপনার সেন্টেন্স লেখেন, আপনার আপনাদের সেন্টেন্স গুলো দিয়ে আমি কাজ করব। নেটওয়ার্ক আশা করি ঠিক আছে। ইংলিশে লিখেন, ইংলিশে। আপনারা যারা যারা পারেন ইংলিশে কিছু সেন্টেন্স লিখে দেন। যে যাই পারেন কিছু সেন্টেন্স লিখে দেন, ওই সেন্টেন্স গুলো নিয়ে আমরা এখানে কাজ করব। প্রথমে হচ্ছে কিছু ব্যবহার দেখাবো, তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বাংলায় না লিখে, হ্যাঁ, বাংলায় না লিখে তাহলে ইংলিশে লিখে দেন। আচ্ছা, একজন লিখছে এমরি জয়, উই উইল ডিসকাস টুডে অ্যাবাউট এমএস ওয়ার্ড। এই লেখাটা আমি কপি করে ডিরেক্টলি আমি বসায় দিলাম এখানে। আরো যারা যারা পারেন লিখেন, আমি আপনাদেরকে অবশ্যই লেখাগুলো নিব, আমি কথা দিচ্ছি আপনাদেরকে। তাহলে এখানে জয় একটা কথা লিখছে, একটা কথা বলছে, আমি এটা এখানে লিখি, কপি করেও দিতে পারি বা লিখতে পারি। উই উইল ডিসকাস টুডে অ্যাবাউট এমএস, অ্যাবাউট এমএস ডব্লিউ আর ডি, এমএস ওয়ার্ড। এই যে লেখাটা, আরো যারা যারা পারেন লিখে দেন, অসুবিধা নেই। এটাই আমি প্রথমে এখানে কপি করলাম, কপি করে, কপি পেস্ট তো সবাই বুঝেনি। তাহলে আমি মোটামুটি কপি করে নিয়ে অনেকগুলো এখানে বানিয়ে ফেললাম। এখন কথা হচ্ছে এই লেখাটাকে আমি বড় করতে চাই, বড় করার জন্য কি করতে হবে? এটা পুরো লেখাটাকে আমি মার্ক করে নিলাম, হ্যাঁ। এ ব্রাউন লিটল ফক্স জাম্প ওভার এ লেজি ডগ, ব্যাপারটা এরকম না। এ কুইক, এ কুইক ব্রাউন ফক্স, আচ্ছা আচ্ছা, ওয়ান টু ড্র ডিয়ার ওয়েস্ট, ইটস এ টাইম ফর দ্য সান টু সেট, টেক মি উইথ ইউ। বাহ, খুব সুন্দর লিখেছে তো, যাই হোক। তাহলে এই যে এখানে এদিকে একটু লক্ষ্য করেন আপনারা সবাই, কাজের যে এরিয়াটা আছে এরিয়ার ভিতরে লক্ষ্য করেন। তাহলে এখানে যে লেখাটি আছে, আমি লেখাগুলোকে মার্ক করলাম, মার্ক করে আমি কি করতে পারি, মার্ক করে যে হুম বাটনটা আছে না, হুম, আপনারা দেখেন প্রত্যেকে হুম মেনু, হুম মেনুর নিচে কিন্তু অনেকগুলো ছোট 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 অনেকগুলো আপনার হচ্ছে কাজের একটা এরিয়া পাওয়া গেছে হুম মেনুর নিচে। তাহলে হোম মেনুতে আমি ক্লিক করার পরে এখানে একটা ক্লিপবোর্ড চলে আসছে, ফন্টের কাজ এখানে করতে হয়, প্যারাগ্রাফের কাজগুলো এখানে করতে হয়, তারপর হচ্ছে ফন্টের স্টাইল এবং প্যারাগ্রাফের স্টাইলের জন্য এই জায়গায় কাজ করতে হয়, তারপর এই অংশের কাজ এবং এই অংশের কাজ। তাহলে সব অংশের কাজ আমি আপনাকে দেখাই প্রথমত। তাহলে প্রথমত আমি আপনাকে ফন্টের কাজটা দেখাই। ফন্টের এখানে কি আছে, ফন্টের এখানে আমি প্রথমে এটা মার্ক করলাম, মার্ক করার পর এই লেখাটাকে মার্ক করার পর আপনি দেখেন এখানে ইনক্রিজ এবং হচ্ছে ডিস্ক, ইনক্রিজ এবং দেওয়া আছে ডিক্রিজ। ইনক্রিজ মানে বড় করা, ডিক্রিজ মানে ছোট করা। ইনক্রিজ বড় করা মানে উপরের দিকে যে চিহ্নটা আছে এটা মানে বড় করে। সো আমি এখানে ডাবল ক্লিক করে লেখাটাকে বড় করে দিলাম, আবার ক্লিক করে ছোট করে দিলাম, আবার বড় করে দিলাম। তার মানে এই বড় ছোট করাটা আমরা বুঝে গেছি অলরেডি। সো এখন কথা হচ্ছে আমি লেখাটাকে বোল্ড করতে চাই, এটা মার্ক করলাম, মার্ক করে এই যে বোল্ড লেখাটা আছে না, এই বোল্ডে ক্লিক করে আমি এটা বোল্ড করে দিলাম এবং আরেকটু স্মল মানে বিগ করে দিলাম, বড়। তাহলে বোল্ড কিভাবে করতে হয় এবং বড় ছোট কিভাবে করতে হয় এটা বুঝলাম। এখন কথা হচ্ছে ফন্টের স্টাইল চেঞ্জ করতে হবে। আমি নিচের ফন্টটাকে নিলাম, নিয়ে এই যে মাঝখানে এখানে দেখেন ক্যালিব্রি, মানে এটা হচ্ছে একটা ফন্টের স্টাইল। তো আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট নিতে পারি, চাইলে যে কোনো একটা ফন্ট আমি এখান থেকে চুজ করতে পারি। আমি এটা একটা ফন্ট দিলাম, নিচের লেখাটাকে আরেকটা ফন্ট আমি দিতে চাই, মানে ফন্ট স্টাইল আমি চেঞ্জ করে বিভিন্ন ফন্ট এখান থেকে দিতে পারবো। সো আমি এই ফন্ট দিলাম নিচেরটাকে, এই যে এটা। তারপরে নিচের এই লেখাটাকে আমি আরেকটা ফন্ট দিতে চাই, তাহলে এইখান থেকে গিয়ে আমি আরেকটা ফন্ট বাছাই করে নিলাম, বাস দ্যাটস ইট। সো ফন্ট গুলো তো নিয়ে নিলাম, এবং এই যে এই ফন্টটা এটা বেশি বড় দিয়েছে এই জন্য ডাবল লাইনে হয়ে গেছে, একটু ছোট করে দেই তাহলে এক লাইনে হয়ে যাবে। তো মোটামুটি আমরা ফন্টের ব্যাপারটা বুঝে গেলাম, ফন্ট কোথায় পাওয়া যাবে, ছোট কিভাবে করতে হবে, বড় কিভাবে করতে হবে, মোটামুটি একটা ভালো আইডিয়া আমাদের হয়েছে। সো এবার চলো আমরা ইটালিক করবো, একটা লেখাকে কিভাবে ইটালিক করা যায়। যেমন ধরেন ইটালিক মানে হচ্ছে বাঁকা একদিকে, হ্যাঁ। তাহলে আমি এই লেখাটাকে এভাবে মার্ক করে আমি জাস্ট এই যে ইতালিক একটা বাটন আছে বোল্ডের পরে, ইতালিক, ইটালিকে আমি ক্লিক করার পর এই লেখাটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, হ্যাঁ। অনেক সময় দেখবেন অনেকে খাতার মধ্যে লেখালেখি করে এভাবে একটু বাঁকা করে লিখে, তাহলে আপনি কিন্তু এভাবে করে বাঁকা করে লেখালেখি করতে পারেন, এটা হচ্ছে ইটালিক। তারপরে ধরেন আন্ডারলাইন দিতে হবে, আপনি এই লেখাটাকে পুরোটা সিলেক্ট করেন, দেন হচ্ছে আন্ডারলাইনে ক্লিক করে আন্ডারলাইন করে দেন। বুঝতে পারছি বিষয়টা? আন্ডারলাইন কিন্তু অনেক সময় দরকার হয় হেডিং এর মধ্যে, হ্যাঁ, একটা বড় হেডিং, হেডিং এর নিচে একটা আন্ডারলাইন, এই জন্য একটা আন্ডারলাইন প্রয়োজন হয় কিনা, আন্ডারলাইন কিন্তু প্রয়োজন হয়। সো আপনি এখান থেকে একটা আন্ডারলাইন দিয়ে দিলেন, আন্ডারলাইন দিয়ে এখানে আপনি যা কিছু লিখতে চান, এখন এখানে যে লিখবেন এই লেখাটা তো বড় হাতের উঠতেছে, সো একটু সাইজটাকে কম করে সাইজটা একটু ছোট করেন। এই যে কার্সারটা, এখানে যে কার্সারটা, এই কার্সারটার সাইজ কিন্তু এখন কত আছে, 28। দেখেন এই যে এখানে যে কার্সারটা আছে এই কার্সারের সাইজ কিন্তু এখন 28 আছে। তো আপনি এখানে লিখবেন, এটার লেখাটা কিন্তু একদম একদম হেডিং এর মধ্যে যে সাইজটা আছে ওই সাইজটা চলে আসছে। তাহলে আপনি যে কাজটা করবেন,
এই জায়গায় যে কার্সারটা আছে এটা সাইজটা একটু কমিয়ে নেন, ডিক্রিজ করে নেন, ডিক্রিজ করে সাইজটা একটু কমায় নিলেন, সাইজ 12-তে রাখলেন বা 14-তে রাখলেন আপনি। এখন আন্ডারলাইন তো এখানে লিখলে চলে আসবে, আন্ডারলাইনটা উঠায় দেন এবং ইটালিকটা উঠায় দেন এবং বোল্ড লেখাটা উঠায় দেন, এবার আপনি এখান থেকে লেখা শুরু করেন। হ্যাঁ, দিস ইজ, আচ্ছা, তাহলে এখানে আপনি লিখতে পারেন, জাস্ট ওয়েট, এখানে আপনি লিখতে পারেন যে হ্যালো, দিস ইজ এমএস ওয়ার্ড ক্লাস ইটিসি। তাহলে এই যে আপনি লেখাগুলো লিখছেন, হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনি এভাবে করে লেখা স্টার্ট করতে পারেন। অথবা যারা হচ্ছে ধরেন নতুন করে কিবোর্ড যারা ধরা শিখতেছেন, তারা মনে করেন যে আপনার কিবোর্ডের মধ্যে আপনার আঙুলটা থাকবে হচ্ছে এফ এর মধ্যে, আরেকটা হচ্ছে জে এর মধ্যে। তাহলে এই পাশে হচ্ছে আপনার কনিষ্ঠ যে আঙুলটা এ, এস, ডি, এফ, জি, তারপর হচ্ছে স্পেস, তারপর কুলন, এল, কে, জে, এইচ। ঠিক আছে? তো এভাবে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন এখানে। তার মানে আপনি দেখেন উপরে একটা হেডিংও দিয়ে দিছেন, আবার হেডিং এর নিচে আপনি চাইলে একটা আন্ডারলাইনও করতে পারছেন, আবার আন্ডারলাইনের নিচে কিন্তু আপনি ছোট ছোট অনেকগুলো টেক্সটও লিখতে পারতেছেন। সো ফন্টের আরো অনেকগুলো কাজ আছে, সেগুলো আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট, একটু অপেক্ষা করি। আচ্ছা, কথাগুলো কে কে বুঝতেছেন বলেন, লাবলিক দিয়ে জানান কারা কারা লেখাগুলো বুঝতেছেন বা কথাগুলো বুঝতেছেন, লাবলিক দিয়ে জানান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, এবার চলুন আমরা ডাইরেক্ট ওয়ার্ডে চলে যাই আবারও। ওয়ার্ডে চলে আসছি। এখন ফন্ট আপনারা যেই ফন্টটা করতে চান, ফন্ট যেটা আপনারা আনতে চান, এখানে কিন্তু আপনারা বিভিন্ন ফন্ট ইনস্টল করেও নিতে পারেন। ওকে, আপনারা যে যে ফন্ট চান সেই ফন্ট গুলো অবশ্যই আপনারা গুগলে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে এখানে আপনারা চাইলে ইনস্টল করে এই জায়গা থেকে আপনারা ফন্ট গুলো ইউজ করতে পারবেন, কোনো ব্যাপার না। এবার চলেন তাহলে আমরা একটু সামনের দিকে আগাবো, সেটা হচ্ছে আমরা এখানে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করা শিখলাম। এবার চলেন নিচের পেজে যাই, এখানে আসি। তবে এই যে দেখেন, এই যে কার্সারটা, কার্সারটা একটু ছোট দেখা যাচ্ছে, সাইজ হচ্ছে 11, ফন্টের সাইজ হচ্ছে 11, সো এটা একটু বড় করে দেই। সাইজটা, কার্সারের সাইজটা একটু বড় করে এখানে কি লিখবো? সাপোজ আমরা এখন যেটা লিখবো যে শো প্রাইস হচ্ছে ধরেন 2400 টাকা, বিডিটি। আবার ডিসকাউন্ট, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার 2000 বিডিটি। তাহলে আগের প্রাইসটা যদি আমরা কাটতে চাই, এটা মার্ক করে দেন আমরা এখানে দেখেন একটা অপশন আছে, এটার নাম হচ্ছে স্ট্রাইক, স্ট্রাইক থ্রো। এটা দিয়ে আমরা এখান থেকে কেটে দিতে পারি লেখাটাকে। জাস্ট ওয়াইট লেখাটাতে স্ট্রাইক থ্রো যেটা দিয়েছে এটা উঠাই ফেললাম, উঠায় এখান থেকে আমি সিলেক্ট করি, এই জায়গা পর্যন্ত সিলেক্ট করে দেখেন এটা লেখার মাঝে মানে এটার শো প্রাইস ছিল কত, 2400 টাকা ছিল। সো 2400 টাকা কেটে এখন জাস্ট এটা ডিসকাউন্ট প্রাইস করে দিয়েছে কত, 2000 টাকা, ডিসকাউন্ট প্রাইস এটার 2000 টাকা। তাহলে আপনার কোনো লেখা যদি কাটতে চান তাহলে এটা এভাবে করে স্ট্রাইক করে দিতে পারেন, লেখার উপরে স্ট্রাইক দিতে পারেন। স্ট্রাইক দেওয়ার জন্য আপনার এই অপশনটা ব্যবহার করবেন, কোনো একটা প্রাইস মনে করেন কেটে আরেকটা প্রাইস এখানে অ্যাটাচ করবেন। হুম, তাহলে নিউ প্রাইস দিবেন, বা ওল্ড প্রাইস 2400, এটাকে কেটে নিউ প্রাইস হচ্ছে 2000। তাহলে এইভাবে করে কিন্তু আপনারা দিতে পারেন। সো ওল্ড প্রাইসটাকে আপনি যদি হাইলাইটস করতে চান তাহলে এই যে এখানে হাইলাইটস একটা মার্ক আছে, ফন্ট কালার, এবং এটা হচ্ছে হাইলাইটস। হ্যাঁ, ফন্টের যে জায়গাটা সেই জায়গাটাকে সে হাইলাইটস করবে। দেখতে পাচ্ছেন এই যে ফন্টের জায়গাটা আমি হাইলাইটস করে দিলাম। ওকে, এই বিষয়টা ক্লিয়ার তাহলে। শো প্রাইস, এই যে প্রাইসের যে জায়গাটা, ওই জায়গাটা আমি হাইলাইটস করার জন্য এই যে এই অপশনটাতে গেলাম এখানে, এটাতে কি লেখা, টেক্সট হাইলাইট কালার, টেক্সট হাইলাইট কালার।
তার মানে টেক্সট যে জায়গায় আছে ওই কালারটাকে আমরা হাইলাইট করার জন্য এটাকে ব্যবহার করব, টেক্সট হাইলাইট কালার। আবার যদি আপনি টেক্সটকে আপনি যদি হাইলাইট করতে চান, এই 2000 টাকা, এই টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চান, তাহলে যে এই জায়গায় টেক্সটের কালার আছে, যে কোনো জায়গায় টেক্সটের কালারটাকে, টেক্সটটাকে আপনি হোল্ড করে জাস্ট টেক্সটটাকে আপনি মার্ক করে এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে নিতে পারেন। ওকে, তাহলে আমরা এখান থেকে টেক্সটের কালারটা একটু ভায়োলেট একটা কালার নিয়ে নিলাম। ওকে, এই কালারটা আমরা নিয়ে নিলাম। তার মানে আপনি এখানে এই দুইটার অপশনটা মূলত শিখে গেছেন, কালারটা কিভাবে চেঞ্জ করতে হবে, হাইলাইটস কালার এবং টেক্সট কালার, এই দুইটা কালার আমরা শিখলাম। এখন চলেন, অনেক সময় আমরা যেটা করি, অনেক সময় আমরা ধরেন লিখি এখানে পানির সংকেত কি, H2, H2O, এটা হচ্ছে পানির সংকেত না? আমরা যারা এখানে আছি সবাই তো পানি কম বেশি খাই, তো পানির সংকেতও তো ছোট সময় অনেক পড়ে পড়াশোনা করে আসছি। এবার পানির সংকেত কিভাবে লিখেন আপনারা বলেন? পানির সংকেত তো খুব খাতার মধ্যে বললে লিখে ফেলবেন এখনই, বাট এই পানির সংকেতটা আমরা যারা লিখবো ম্যাক্সিমাম ভুল। আপনি লিখে দেখান তো আমাকে পানির সংকেত, লিখেন, চেটে লিখেন তো সবাই পানির সংকেতটা আমাকে লিখে দেখান, একবারে সঠিকভাবে লিখে দেখাবেন, কোনো রকম যেন ভুল না হয়। দেখি তো, লেখেন, দ্রুত লেখেন, পানির সংকেতটা আমাকে লিখে দেন, একদম সঠিকভাবে লিখবেন, কোনো রকম ভুল করা যাবে না। কোথায় আপনাদের চ্যাট কোথায়? H2O, জয় লিখছে H2O, পানির সংকেত লিখে পাঠাইছে, আচ্ছা। দেন, আর বাকিরা কই? পানির সংকেত লিখেন H2O, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো পারার কথা। হ্যাঁ, H2O। একজন লিখছে শূন্যটাকে ছোট করে লিখছে H2, মানে এইচ এবং টু দুটা লিখছে এক সমান বড়, আবার শূন্যটা লিখছে একটু ছোট করে, মানে বাংলা শূন্য আছে না, ওই বাংলা শূন্য দিয়ে রাখছে, ইংরেজি শূন্যর পরিবর্তে বাংলা শূন্য দিয়ে রাখছে, তাই না? H2O, পূজা বিশ্বাস, বাহ। তাহলে সবাই মোটামুটি দেখা যাচ্ছে যে পানির সংকেত খুব ভালো পারতেছেন, কিন্তু কথা হচ্ছে আপনি মুখে একটা বলতেছেন, মুখে একটা বলতেছেন, হ্যাঁ, কিন্তু আপনি মুখে একটা বলতেছেন বাট আপনি লিখতেছেন আরেকটা। যাই হোক, তাহলে মুখে H2O বলতেছেন বাট H2O পানির সংকেত এভাবে লিখে বোঝানো যায় না, এটা লিখলে কিন্তু ভুল লিখছেন। তাহলে চলেন আমরা একটু কিভাবে শুদ্ধ করে লেখা যায় এটা একটু দেখি। তাহলে এই যে H2O যে ব্যাপারটা আছে, H2O এটা কিন্তু ভুল করা যাবে না। H2O আমরা এভাবে যদি লিখি, আবার অনেক পণ্ডিত আছে দেখবেন এটাকে কি করে, H2O লেখা না এটা, H2O, এক মিনিট, H2O, এই যে H2O আছে, এই লেখাটাকে একটু বোল্ড করে একটু বড় করবে। হুম, একটু বড় করে দিল। দাঁড়া, আমরা পরের পৃষ্ঠাতে যাই, হ্যাঁ, পরের পৃষ্ঠাতে এটা কপি করে নিয়ে জায়গা কাট করে, কাট, পরের পৃষ্ঠাতে জায়গা, তাহলে সুবিধা হইব। ওকে, কিপ ফরম্যাটিং, ফরম্যাট ঠিক রেখে আমরা এখানে নিয়ে আসলাম। এই যে H2O, অনেক অনেক হচ্ছে পণ্ডিতরা এটাকে কি করে, এটাকে যে এভাবে লেখে, H2, H2O, এখানে জাস্ট এই যে টু আছে না, টুটাকে একটু মানে ডিক্রিজ করে দিয়ে একটু ছোট করে দেয়। ওকে, তাহলে এখন H2, এটা কি ঠিক আছে বলেন তো আপনারা? এই যে H2O লিখলাম, এটা কি ঠিক আছে আসলে? না। তাহলে এটা আমি হাইলাইটস করি, হাইলাইটস টেক্সটে দিয়ে এটাকে রেড করে দিলাম, এটাও ঠিক নাই। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এই সূত্র ঠিক নাই, এটাও ঠিক নাই, সুতরাং এটা ঠিকটা আবার কোনটা? H2O, এই যে টু আছে না, এই টুটাকে নিচে পাঠিয়ে দিব। কোথায় নিচে পাঠিয়ে দিব? এখানে দেখেন আপনার লিখে আছে একটা জায়গায় আমাদের সাবস্ক্রিপ্ট করার জন্য, সাবস্ক্রিপ্ট। তাহলে সাবস্ক্রিপ্টে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন টু কিন্তু নিচে নামে গেছে। এই টুর নিচের যে এই যে টুর যে নিচের যে অংশটা আছে, এই নিচের অংশটাও নিচে নেমে গেছে, উপর থেকে অনেকটাই নিচে নেমে আসছে। ওকে, কিন্তু এই যে এখানে লাল যেটা, এটার মধ্যে কিন্তু টু নিচে আসে নাই, টুটা শুধু ছোট হয়েছে, বাট নিচে কোনো অংশই নিচে নামে নাই, কিন্তু এখানে কিন্তু টুর অংশটা নিচে নামছে। তাহলে দিস ইজ রাইট, দিস ইজ রাইট। সো এটা রাইট যেহেতু, তাহলে আপনি এখানে কি মার্ক দিবেন? রাইট হলে আমরা কি করি মূলত? রাইট হলে আমরা কি মার্ক করি? সবুজ। তাহলে এটা ওকে, বুঝতে পারছি বিষয়টা? তাহলে H2O টা আমাকে এভাবে লিখতে হবে। দেন আমি যদি চিন্তা করি, আমরা অনেক সময় সূত্র লিখি না অনেক সময়, দেখেন এখানে কার্সর কিন্তু অনেক বড়, এখানে একটা কল লিখলে কিন্তু কার্সরটা অনেক বড় হয়ে যায়। সো আমি এটার মাপটা একটু কমায় নেই, যে এখান থেকে একটু ডিক্রিজ করে একটু কমায় নেই, কমায় নিয়ে আরেকটা দিয়ে আমি এখানে লিখবো A+B, ব্র্যাকেটের দিকে এখানেও একটা ব্র্যাকেট, তাহলে A+B হোল স্কোয়ার ইকুয়াল টু A² + 2AB
প্লাস বি স্কোয়ার। ছোট সময় দেখবেন অনেক খাতা কিনে পড়ছেন না, 10 টাকা 20 টাকা করে যে খাতাগুলো পড়ছেন, ওই খাতার মধ্যে দেখবেন যে সূত্র এইভাবে লেখা, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। মানে ওরাও মনে হয় যে এই কম্পিউটারে এই টেক্সট করা বা রাইটিং করাটা মনে হয় বুঝতো না তখন একটা তেমন। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এভাবে লেখে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, সূত্র ঠিক আছে মুখে মুখে পড়বেন ঠিক আছে, কিন্তু লেখা তো ঠিক নাই। তাহলে এটাকে লিখতে হলে কি করতে হবে? ব্র্যাকেট দিয়ে এটাকে সঠিক করে লিখতে হলে কি করতে হবে? আমি কপি করলাম, কপি করে নিচে নিলাম। তাহলে এটা এই যে লেখাটা এটা হচ্ছে ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটাকে আমরা কালার করে দেই রেড, বাস। তারপর একটু নিচে, আচ্ছা টেক্সটের কালারটা আমরা কি করব? টেক্সট কালারটা যেটা, টেক্সটের কালারটা আমরা একটু হোয়াইট করে দিই, হ্যাঁ হোয়াইট কালার করে দিলাম। আর এখানে টেক্সটের কালারটা একটু ব্ল্যাক করে দিই, ব্ল্যাক, ওকে। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার এটা কিন্তু মূলত ঠিক না, এটা হয় নাই। তাহলে এখানে আমাকে কি করতে হবে? আবার একটু কপি পেস্ট করে দেই, মাঝখানে এই কালারটাকে আমি একটু ব্ল্যাক করে দিব, সুতরাং এই কালারটা ব্ল্যাক করলে ভাসবে বেশি, লাগ করে দিলাম। এখন এখানে সূত্রটা হচ্ছে এই টুটা কিন্তু আপনার উপরে সাবস্ক্রিপ্ট করতে হবে, এই টুটাকে আপনি মার্ক করে জাস্ট এখানে আরেকটা কি লেখা আছে? সাবস্ক্রিপ্ট, সুপার সাবস্ক্রিপ্ট, হ্যাঁ সুপার স্ক্রিপ্ট। নিচে এটা হচ্ছে, নিচে যেটা নামাইতে হবে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, আর উপরে নিতে হলে এটার নাম কি? সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট। তাহলে এটাকে সুপার স্ক্রিপ্ট করতে হবে আমাকে। সুপার স্ক্রিপ্ট করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস। বুঝতে পেরেছি বিষয়টা? সুপার স্ক্রিপ্ট। আবার যদি আপনি সাবস্ক্রিপ্ট করতে চান, শর্টকাটে যদি করতে চান, তাহলে কন্ট্রোল প্লাস ইকুয়াল, কন্ট্রোল প্লাস ইকুয়াল, ওকে। তাহলে চলেন আমি এই যে মাঝখানে টু, এটাকে হোল স্কোয়ার দেওয়ার জন্য আমাকে উপরে সুপার স্ক্রিপ্ট করতে হবে, সুপার স্ক্রিপ্ট করে দিলাম। এখানে টু, এটাকে স্কোয়ার করে দিতে হলে আমাকে সুপার স্ক্রিপ্ট করতে হবে। তারপরে এই যে এখানে যে টুটা আছে এটাকে স্কোয়ার করতে হলে আমাকে সুপার স্ক্রিপ্ট করতে হবে। এখন কিন্তু মূলত সূত্র হয়ে গেছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্র লেখাটা আমরা শিখে গেলাম। এবার আসেন আমরা তাহলে এখানে মূলত আর কোনো কিছু নেই এখান থেকে আর করার মতো। এখানে একটা অপশন আছে, এই অপশনটা কি? টেক্সট ইফেক্ট। আপনি মনে মনে করেন এখানে লিখছেন আই লাভ মাই, COUNTRY, আই লাভ মাই কান্ট্রি। তো এই যে এই যে কান্ট্রি যে লিখছেন এই লেখাটাকে একটু বোল্ড করে আর একটু ইনক্রিজ করেন। আচ্ছা ইনক্রিজ করলেন। এখন কথা হচ্ছে এই ফন্ট গুলো, এই ফন্ট গুলোকে একটা ইফেক্ট দিতে চান, তাহলে ইফেক্ট দেওয়ার জন্য এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আপনি দিতে পারেন, এখান থেকে যে কোনো একটা ইফেক্ট দিতে পারেন, এই ইফেক্ট দিতে পারেন, হুম, অথবা আপনি আরেকটা ইফেক্ট দিতে পারেন। জাস্ট ওয়েট, এখানে ফরম্যাটটাকে ঠিক করে নেই, সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট বিভিন্ন ফরম্যাট এখানে চলে আসছে। সো বোল্ড, আমি এটা একটু ফরম্যাট করে নিচ্ছি, 80 সাইজ দেওয়া আছে, একটু 24 সাইজ করে নেই। আই লাভ মাই, COUNTRY কান্ট্রি। এখন এই লেখাটাকে আমি আরেকটা ইফেক্ট চালিয়ে দিতে পারি, এখান থেকে ইফেক্ট নিয়ে এই ইফেক্ট দিতে পারবো। এটাকে আমি কপি করে নিলাম, কপি করে দেন নিচের দিকে গিয়ে আবার পেস্ট করলাম, আরেকটা পেস্ট করলাম। সো উপরে এই লেখাটাকে একটা ইফেক্ট, এই লেখাটাকে আরেকটা ইফেক্ট করে দেই, এই বাক্যটাকে আরেকটা ইফেক্ট করে দিলাম, দেন এই সেন্টেন্সটাকে আরেকটা ইফেক্ট করে দিলাম, এখান থেকে আমি আরেকটা ইফেক্ট করে দিলাম। তার মানে আপনি এখান থেকে চাইলে যে কোনো ইফেক্ট কিন্তু দিতে পারেন। এটাকে আমি আরেকটা ইফেক্ট দিতে পারি। তো লেটার ইফেক্টের যদি প্রয়োজন পড়ে আপনারা এখান থেকে লেটার ইফেক্ট দিতে পারেন। যখন যেখানে যে জায়গায় প্রয়োজন হবে লেটার ইফেক্ট, আপনারা এখান থেকে গিয়ে লেটার ইফেক্ট গুলো করবেন, ওকে। ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা তাহলে হোম, আমরা যে হোম মেনুটা আছে হোম মেনুর আমরা ফন্টের মূলত ফন্টের কাজটা আমরা শেষ করলাম। এখন কত হচ্ছে এইখানে যে ক্লিপবোর্ডের কাজ কি, ক্লিপবোর্ডের কাজটা যদি এখানে একটু বলি। আপনারা দেখেন এখানে পেস্ট আছে, কপি পেস্ট, এই যে কপি এটা হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং। আপনি কোনো একটা সোর্স থেকে কোনো একটা শব্দ কিপ মানে পেস্ট মানে কি ইয়ে করে আনছেন, কপি করে আনছেন, ওই কপি করার যে ফরম্যাটে ছিল ওই ফরম্যাটে যদি পেস্ট করতে চান তাহলে কিপ সোর্স ফরম্যাটিং, সোর্সের যে ফরম্যাটে ছিল ওই ফরম্যাটের লেখাটা আপনি এখানে ক্লিক করে করতে পারেন। আরেকটা হচ্ছে এই যে এখানে, এটা এটা কি, এটা হচ্ছে মার্জ ফরম্যাটিং, এটা হচ্ছে আপনার পিকচার ফরম্যাটিং, আর এটা হচ্ছে আপনার কিপ টেক্সট অনলি। শুধুমাত্র যদি টেক্সট নিতে চান তাহলে এখানে দিয়ে পেস্ট করবেন। আর যদি শুধু কোনো ইমেজ নিতে চান তাহলে ইমেজ সহকারে, কোনো একটা বিষয় আপনি কপি করছেন বাট সেটা ইমেজ সহকারে, তাহলে আপনি এই পিকচারে দিয়ে আপনি সেটা করবেন, ওকে। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার হতে পেরেছেন? ধরেন আপনি কপি করেছেন বাট এটা কি সহকারে? ইমেজ সহকারে। এখানে কোনো একটা ইমেজ আপনি ধরে নিয়ে আসলেন, সাপোজ আমি আপনাকে যদি একটু দেখাই,
জাস্ট আমি ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করে পিকচারে ক্লিক করলাম। দিস ডিভাইসে ক্লিক করার পর একটা পিকচার আমি এখানে জাস্ট নামায় নিই। জাস্ট মিনিট। এখানে কোনো একটা পিকচার ধরেন আমি এই পিকচারটা এখানে ইনসার্ট করলাম। এখন পিকচার তো ইনসার্ট করলাম, কিন্তু এটা লাড়ানো যাচ্ছে না। তো লাড়ানো না গেলে এটা কি করতে হবে? মাউসের রাইট বাটনে ক্লিক করে হলো নাড়াইতে পারবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখেন এখানে লেখা আছে রেপ টেক্সট। রেপ টেক্সটে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, এই যেটা বিহাইন্ড টেক্সট, অথবা হচ্ছে আপনি এখান থেকে ইন ফ্রন্ট টেক্সট বা ড্র। এই যে ড্র, এই ড্রটা আপনি সিলেক্ট করে দিয়ে এই ছবি যে কোনো দিকে মন চায় সেদিকে নিতে পারবেন। সো এই যে ছবিটা, এই ছবিটা ধরেন আপনি উপরে এই পেজটাতে নিয়ে আসলেন, একটু সাইজটাকে ছোট করে দিলেন, একটু সাইজটাকে ছোট করে দেওয়ার পর একটু সাইজটাকে আরেকটু ছোট করে দিলেন, আরেকটু ছোট করে আপনি এই পাশে রাখলেন। তাহলে এই যে ছবিটা, এই ছবি সহকারে যদি আপনি এখন কপি করেন, মনে করেন যে এখান থেকে বোল্ড করে ছবি সহকারে আপনি কপি করলেন। জাস্ট ওয়েট। আপনি এখানে সবকিছু ছবি সহকারে ধরেন আপনি এই যে কপি করলেন, কপি করলেন ছবি সহকারে, হ্যাঁ। তাহলে আপনি কি করলেন, এই যে এখানে একটা ছবি আছে, এই পুরো পেজে যা আছে সব কপি করলেন। এই কপি করাটা আপনি এই পেজটার মধ্যে ডাউনলোড মানে পেস্ট করতে চান। এখন দেখেন, পেস্ট করার সময় আপনি যখন এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলেন, রাইট বাটনে ক্লিক করার পর এখানে কি লেখা আছে, কিপ সোর্স ফরম্যাটিং। মানে ওই আগের পৃষ্ঠার মধ্যে যে ফরম্যাটে ছিল এখানে এই ফরম্যাটে আসবে, হ্যাঁ, সেম ফরম্যাটে আসবে। অথবা আপনি যদি এখানে চিন্তা করেন যে এটাতে দিবেন মার্জ ফরম্যাটিং, মার্চ ফরম্যাটিং এ থাকলে শুধু এই মার্চ ফরম্যাটিং এ যে দুইটা লেখা ছিল এই দুইটা লেখা এখানে আসবে, মানে একটা ফরম্যাটে যে লেখা ছিল। অথবা আপনি যদি ছবি সহকারে নিতে চান তাহলে পিকচার ফরম্যাটেও দিতে পারেন। অথবা আপনি শুধু যদি টেক্সট নিতে চান এই টেক্সটের এখানে পেস্ট করলেও হবে। সুতরাং আমরা এখান থেকে তাহলে যেটা কপি করেছি এটা পেস্ট করব আমরা এখান থেকে কোন ফরম্যাটে, এই যে ফরম্যাটে কিপ সোর্স ফরম্যাটিং, সোর্সে যে ফরম্যাটটা ছিল ওই ফরম্যাটে আমরা এই পৃষ্ঠার মধ্যে পেস্ট করে দেবো। বাস, পেস্ট কিন্তু হয়ে গেছে। তাহলে উপরে যেই পেজটা নিচেও কিন্তু সেম পেজটা সেম ফরম্যাটে চলে আসছে, কোনো 19-20 হয় নাই। এই ক্লিপবোর্ডের কাজ মূলত এটাই, স্পেশালি পেস্ট করার জন্য। সো পেস্টের অপশনটা আমরা কমপ্লিট করেছি, ফন্টের অপশনটা কমপ্লিট করেছি। এবার চলেন প্যারাগ্রাফের কিছু একটা অপশন আছে সেটা একটু কমপ্লিট করি। সো কমপ্লিট করার জন্য আমরা একটু উপরে উঠলাম, উপরে এই যে এগুলো হচ্ছে প্যারা, এক একটা সেন্টেন্স। তাহলে দেখেন এখানে অ্যালাইনমেন্টের কাজ আছে। অ্যালাইনমেন্টের কাজ কি? লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট। একটা লেখা, এখানে ধরেন এই যে লেখাগুলো আছে এগুলো কিন্তু সব বাম পাশ থেকে শুরু হয়েছে, হ্যাঁ। তাহলে এগুলো মূলত এখন লেফট অ্যালাইনমেন্টে আছে। কোন অ্যালাইনমেন্টে আছে? লেফট অ্যালাইনমেন্টে আছে। আপনি যদি রাইট অ্যালাইনমেন্টে দিতে চান তাহলে কিন্তু লেখাগুলো ডান দিকে চলে গেছে। মানে ডান দিকে যে মার্জিন, ডান দিকে যে একটা ফাঁকা জায়গা ওই বরাবর কিন্তু লেগে গেছে লেখাগুলো। মনে হয় বুঝতে পারেন নাই। বোঝার জন্য আমি আরেকটা সুবিধা করে দিচ্ছে আপনাদেরকে যেন আপনারা বুঝতে পারেন। ধরুন এই যে লেখাটা আছে আমি এটা কপি করলাম, কপি করে বারবার এখানে পেস্ট করে দিই। এই যে লেখাগুলো আছে, সাপোজ এই যে লেখাগুলো আছে, ছোট ছোট যে লেখাগুলো আছে, যদি এখানে একটু খেয়াল করেন এই লেখাগুলো আছে এগুলো আমি মার্ক করলাম। মার্ক করার পর এটা কিন্তু এখন লেফট অ্যালাইনমেন্টে আছে। আপনি যদি এটাকে রাইট অ্যালাইনমেন্টে নিতে চান রাইটে কিন্তু চলে গেছে লেখাটা। আবার আপনি সেন্টারে নিতে চাইলে এই যে সেন্টার, মাঝখানে রাখতে চাইলে সেন্টার। আবার যদি ডানে নিতে চান তাহলে এটা মার্ক করতে হবে, মার্ক করে ডানে নিতে চাইলে ডানে, বামে নিতে চাইলে বামে, মাঝখানে রাখতে চাইলে মাঝখানে। যদি একটা একটা সেন্টেন্স ধরেন এই উপরে একটা বাক্যকে যদি আপনি বামে নিতে চান বামে, ডানে নিতে চাইলে ডানে, মাঝখানে রাখতে চাইলে মাঝখানে, যেখানে খুশি সেখানে রাখতে পারেন। নিচের একটা বাক্যকে যদি আপনি লেফট অ্যালাইনমেন্ট করতে চান বা রাইট অ্যালাইনমেন্ট, আপনি কিন্তু এখন রাইট অ্যালাইনমেন্টে নিয়ে গেছেন। সো এভাবে করে অ্যালাইনমেন্ট করতে হয়। আবার পরে এটা কি আছে, এটা হচ্ছে এটা হচ্ছে জাস্টিফাই। আচ্ছা জাস্টিফাই এটা আমাদের দরকার নাই। So, উপরে হচ্ছে কিছু আছে, আমি সবগুলো লেখা একই অ্যালাইনমেন্টে নিয়ে আসি। তো এক অ্যালাইনমেন্টে নিয়ে আসার জন্য এখানে আমি ক্লিক করে এক অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম। এখন এখানে লেখা আছে বা সেন্টেন্স একটার পর একটা দেওয়া আছে, বাট এই সেন্টেন্স গুলোকে বোল্ড করতে, এই সেন্টেন্স গুলোকে কি করতে হবে? বুলেট পয়েন্ট করতে হবে। কি করতে হবে এই সেন্টেন্স গুলোকে? বুলেট পয়েন্ট করতে হবে। কি করতে হবে? বুলেট পয়েন্ট করতে হবে। বুঝতে পারছি বিষয়টা? এই যে লেখাটা আছে এই লেখাটাকে আপনারা অনেক সময় বুলেট শিট মানে বুলেট পয়েন্ট আকারে দিতে চান। কথা বোঝা যায় না, বুলেট পয়েন্ট, কথা বোঝা যায় না। কে বলছে কথা বোঝা যায় না? আমার কথা কি বোঝা যায়? আমি এখান থেকে জাস্ট
দুই চার পাঁচ জনের কথা নিব। আমার কথা কি বোঝা যায়? যদি কথা বোঝা যায় থাকে তাহলে লাভ রেখ দিয়ে জানান। আমার কথা যদি স্পষ্ট বুঝে, মানে বুঝতে পারেন, ক্লিয়ার যদি বুঝতে পারেন, আমাকে লাভরিক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো যার প্রবলেম হচ্ছে অবশ্যই আপনার নেটওয়ার্কের সমস্যা। ওকে, ক্লিয়ার বিষয়টা? থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলুন আমরা একটু সামনের দিকে আগাই, যেখানটাতে ছিলাম মূলত। এখন এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোতে আপনারা বুলেট পয়েন্ট করতে চান। এখন বুলেট পয়েন্ট কই থেকে করবেন? অনেক সময় দেখবেন যে সাজেশনে লেখা থাকে 3 স্টার, 2 স্টার, 4 স্টার, 5 স্টার, এরকম স্টার মার্ক করে থাকে না? 90% কমন পড়বে, 100% কমন পড়বে, 80% কমন পড়বে, কিছু স্টার মার্ক থাকে। সো আপনারা এখানে চাইলে কি স্টার মার্ক করে দিতে পারেন, অথবা বুলেট পয়েন্ট দিতে পারেন। এই যে বুলেট পয়েন্টের একটা শিট এখানে, এই যে বুলেটস, বুলেটস লেখা আছে অ্যালাইনমেন্টের উপরে, দেখেন এই যে বুলেটস। এই বুলেটসে ক্লিক করে আপনি চাইলে এই বুলেটটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, মানে যে কোনো একটা বুলেট পয়েন্ট দিতে পারেন। ওকে, তাহলে এই যে এই বুলেট পয়েন্টটা আপনি দিলেন, আবার আপনার মন চাইছে যে এটা দিবেন না, দুইটার মধ্যে এটা দিছেন, এখানে এই বুলেট পয়েন্টগুলো না দিয়ে আপনি চাচ্ছেন এখানে এই বুলেট পয়েন্টটা দিবেন। ওকে ফাইন, তাহলে আপনি এখানে এই বুলেট পয়েন্ট দিছেন একটা সেন্টেন্সে। ধরেন এই যে এই উপরে একটা বাক্য, হ্যাঁ, এই বাক্যের মধ্যে আপনি একটা বুলেট পয়েন্ট দিতে চান, তাহলে কোন বুলেট পয়েন্টটা দিবেন? সাপোজ আপনি এখানে এই গুল বুলেট যে পয়েন্ট আছে এটা আপনি দিয়ে দিলেন এবং একটু ছোট করে দিলেন, বাস হয়ে গেল। তাহলে প্রশ্নের আগে একটা বুলেট পয়েন্ট এবং নিচে যে লিখছেন ওই লিখার আগেও একটা বুলেট পয়েন্ট। সো আপনি চাইলে কিন্তু যে কোনো একটা বুলেট পয়েন্ট এখান থেকে মেক করে দিতে পারতেছেন। ক্লিয়ার বিষয়টা? তাহলে এটা হচ্ছে বুলেট পয়েন্টের অপশন ছিল। আপনার অনেকগুলো পয়েন্ট মেক করতে পারেন, যেমন ধরেন একটা বক্তব্য দিতে যাবেন আপনি, একটা বক্তব্য দিতে হলে এই বক্তব্যের মিনিমাম 20টা থেকে 30টা পয়েন্ট বের করতে হবে। সো আপনি এখানে লিখবেন একটা বক্তব্য, এটা মনে করেন বক্তব্যের শিরোলাইন, মানে শিরোনাম, এটা হচ্ছে বক্তব্যের শিরোনাম, আর এগুলো হচ্ছে আপনার টেক্সট। সো টেক্সট গুলো বা এই পয়েন্ট গুলো আপনি নিচে যত পয়েন্ট বাড়াবেন তত আপনি এখানে বুলেট পয়েন্ট আকারে দিয়ে দিয়ে বাড়াবেন। ক্লিয়ার বিষয়টা? তো এইভাবে করে কিন্তু আপনি একটা পেজের সৌন্দর্য তৈরি করতে পারেন বুলেট পয়েন্ট দিয়ে, হ্যাঁ, খুব সুন্দর করে সাজাতে পারেন। তারপর মনে করেন যে ধারাবাহিক সংখ্যা দিতে চান, আপনি মনে করেন এই যে এখানে টেক্সটের লাইনগুলো আছে বা সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্স গুলোকে আপনি একটা নাম্বার দিয়ে সিলেক্ট করতে চান, যে এখানে কয়টা সেন্টেন্স আছে একটা নাম্বারে নিতে চান, নাম্বারে নিতে পারেন। এবিসিডি তে যদি নিতে চান নাম্বার অ্যালাইনমেন্টও করতে পারেন। আবার আপনি যদি রোমানিয়া সংখ্যা দিয়ে করতে চান তাহলে রোমান সংখ্যা দিয়েও করতে পারেন। সো এইভাবে করে এবিসিডি, ছোট হাতের বড় হাতের, যে কোনো একটা সিরিয়ালে আপনি একটা কোনো একটা সংখ্যা, কোনো একটা লেটার দিয়েও দিতে পারেন। সো আমি 1 2 3 একটা সংখ্যা দিয়ে দিয়ে দিলাম। ক্লিয়ার বিষয়টা? সো আমি এই যে সেন্টেন্স গুলো আছে 1 2 3 4 5 6 একটা সংখ্যা সিরিয়াল অনুযায়ী দেওয়ার জন্য আমি জাস্ট এই বুলেট পয়েন্টটা এখান থেকে মার্ক করে দেন হচ্ছে আমি এখানে সংখ্যার এখানে জাস্ট আমি বসাই দিলাম, বাস, দ্যাটস ইট। আবার এখানে আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, ওই পয়েন্টার কথা যদি বলি একটু, এই যে এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো আমি এটাকে মার্ক করে আগে এই দুটো লেখাকে মার্ক করলাম। মার্ক করার পর এই যে এখানে একটা আছে, এটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট, আর এটা হচ্ছে আপনার ইনক্রিজ ইনডেন্ট। সো ইনক্রিজে যদি ক্লিক করেন আপনি এটাকে মুভ করতে পারবেন, এই প্যারাগ্রাফটাকে মুভ করতে পারবেন। কোন দিকে মুভ করবেন? ডান দিকে মুভ করেন, একটু 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 করে। এই যে পুরো প্যারাটা, এই পুরো প্যারাটাকে আপনি ডান দিকে মুভ করতেছেন, বাম দিকে মুভ করতেছেন। অনেক সময় দেখেন না কবিতার মধ্যে কিছু এই পাশে লেখা, কিছু এই পাশে লেখা, হ্যাঁ, প্যারা আকারে, কিছু হচ্ছে রাইটে কিছু প্যারা আছে, বামে কিছু প্যারা আছে, থাকে না এরকম? তাহলে আপনি দেখবেন কবিতার মধ্যে অনেক সময় থাকে না, এই যে সনেট কবিতাগুলো থাকে না, সনেট কবিতা এখানে 14, এখানে 14, এখানে 14, এখানে 14, এখানে 16, এখানে 16, ওয়ার্ডের ভিতরে 16, এরকম সনেট অনেকগুলো কবিতা থাকে না? তো সনেট কবিতার মধ্যে দেখবেন যে এই টাইপের, এই পাশে একটু 14, এই পাশে 14, এই পাশে 14, কবিতার মধ্যে কিন্তু এই টাইপের থাকে, এক একটা প্যারা এক একটা সাইডে এভাবে হচ্ছে আপনার মার্জিন করে বা ইনডেন্ট করে সরায় নেওয়া হয়। সো এই যে প্যারাটা আছে, এই প্যারাটাকে আপনি যদি একটু মুভ করতে চান মুভ করতে পারেন, এদিকে মুভ করতে চাইলে এদিকে মুভ করতে পারেন। ওকে ফাইন, বিষয়টা ক্লিয়ার? সো এটাকে একটু এদিকে মুভ করেন, বাস, কবিতার মতো কিন্তু আপনি মুভ করতে পারতেছেন। সো মুভ করার কাজটা আপনি এখান থেকে শিখে গেলেন। দেন আমার মনে হয় না আর কিছু এখানে প্রয়োজন আছে। সো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন আপনি বটম বর্ডার অথবা হচ্ছে টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, মানে একটা লেখার বর্ডার যদি আপনি সিলেক্ট করতে চান, বর্ডার, বর্ডার তো বুঝেন না, বর্ডার মানে সীমানা। কোন একটা ফন্টের যদি কোন একটা বর্ডার সিলেক্ট করতে চান, যেমন ধরেন আপনি এই লেখাগুলোর এখানে আপনি হচ্ছে নিচে টপ, মানে বটমে বর্ডার দিতে চান, টপে বর্ডার দিতে চান, লেফটে বর্ডার দিতে চান, রাইটে বর্ডার দিতে চান, হ্যাঁ, নাম্বার নো বর্ডার, কোনো বর্ডার না দিতে চান, বা অল বর্ডার দিতে চান, অল বর্ডার। এই যে আমি অল বর্ডার দিয়ে দিলাম, কেমন হয়ে গেল না লেখাটা? ঠিক আছে না? তাহলে আমি যদি কোনো বর্ডার না দিতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে নো বর্ডার দিতে হবে, নো বর্ডার, বাস, নো বর্ডার কিন্তু হয়ে গেল। দেন হচ্ছে এটা সিলেক্ট করতে হবে এই বর্ডারটা কোন জায়গায় আসছে, কোনটাকে কেন্দ্র করে আসছে, এটাকে কেন্দ্র করে। সো এখানে ক্লিক করে আবার আমি নো বর্ডার করে দিলাম, বাস, কোনো রকম এখন আর কোনো বর্ডার নাই। সো লেখার ক্ষেত্রে, অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে কিন্তু অনেক সময় বর্ডারের ব্যবহার করতে হবে।
অনেক সময় কিন্তু আপনাকে বর্ডার ব্যবহার করতে হবে। সো আমরা হোমের কিন্তু মোটামুটি ফন্ট, ক্লিপবোর্ড, প্যারাগ্রাফ এইগুলো আমরা শিখলাম। এখন স্টাইলের ক্ষেত্রে কি করা হয়? স্টাইলের ক্ষেত্রে আপনার এখানে হচ্ছে কিছু ফরম্যাট আছে, যেমন ধরেন স্টাইলে যদি একটু ক্লিক করি, জাস্ট ওয়াইট। আচ্ছা, আগে যে ফরম্যাটটা ছিল সেখানে আমরা যাই। ওকে, এটা ছিল আমার আগের ফরম্যাট। ওকে, ফাইন। এখানে কথা হচ্ছে আমার এখানে কিছু ফরম্যাট আছে, যেমন ধরুন স্টাইলে কি কি আছে এখানে। স্টাইল হচ্ছে আপনার কিছু থাকে আপনার উপরে শিরোনাম, তারপরে ভিতরের টেক্সটটা কোন ফরম্যাটে হবে, ইত্যাদি ইত্যাদি। টাইটেলটা কেমন হবে, হেডিংটা কেমন হবে, হ্যাঁ, কোনটা সাইজ কি হবে না হবে, এটা স্টাইল থেকে সিলেক্ট করা যায়। যাই হোক, আমি এখান থেকে সিলেক্ট করবো না, আমি আগে ম্যানুয়ালি এটা সিলেক্ট করে নিব। তারপর ফাইন্ড, আপনি দেখেন এই ফাইন্ড যে অপশনটা আছে, ফাইন্ডে গিয়ে আপনি কোনো একটা ওয়ার্ড খুঁজে পাবেন। যেমন ধরুন অনেক সময় হেলো শব্দটা, এই পুরো পেজের মধ্যে হেলো শব্দটা কয়বার ব্যবহার করা হয়েছে। সো হেলো শব্দটা লিখে সার্চ করে দেখেন, এই হেলো শব্দের রেজাল্ট হচ্ছে প্রায় 12টা। এই হেলো শব্দের প্রায় 12টা রেজাল্ট আছে এখানে, এই যে 12টা জায়গায় হেলো শব্দটা ব্যবহার করা হয়েছে। তার মানে এই টোটাল পেজে মানে পুরো জায়গায় হেলো শব্দ কয়বার ব্যবহার করা হয়েছে। অথবা আপনি যদি এখানে লেখেন A+B, A+B শব্দটা কয়বার ব্যবহার করা হয়েছে, 6টা জায়গায় আছে A+B, মানে পুরো পেজে, পুরো ডকুমেন্টসে, পুরো ওয়ার্ডে কোন ওয়ার্ডটা কতবার ইউজ করা হয়েছে, এটা ফাইন্ডে গিয়ে যদি এখানে নেভিগেশনে ক্লিক করেন তাহলে এখানে চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? সো এই হিসাবটা তাহলে আমরা বুঝতে পারলাম। আবার রিপ্লেসও করতে পারা যাবে এখানে, সিলেক্ট। সো এই হচ্ছে মূলত এটার অপশন, আর কোনো কিছু নাই এখানে আপাতত, হোমে আর কিচ্ছু নাই। এবার চলেন আমরা একটু যাব ইনসার্টে। ইনসার্টে গিয়ে কি করা হয়, ইনসার্টে কিন্তু অনেক কাজ। সো চলেন আমরা তাহলে আরেকটা পেজ এখান থেকে, এটা নিচে এই 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 জায়গায় আমরা কাজ করি, এখানে আমরা কাজ করছি। সো ইনসার্টে আমি চলে গেলাম। এখন ইনসার্টে অনেক কাজ, ইনসার্টে অনেক কাজের মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে টেবিল। অনেক সময় আমরা টেবিল করি না, এই যে টেবিল। আপনার চাইলে এখান থেকে ধরেন আপনার একটা রেজাল্ট শিট মেক করবেন, কোন একটা রেজাল্ট শিট মেক করতে চান। হ্যাঁ, রেজাল্ট শিটের মধ্যে আপনি কি করবেন, সাপোজ আপনি একটা রেজাল্ট শিট যদি মেক করতে চান, ওই রেজাল্ট শিটের মধ্যে কি করতে হবে আপনি একটু চিন্তা করেন। আমি একটু কার্সারটাকে ছোট করে নেই, একটু ছোট করে নিলাম। সো রেজাল্ট শিটের জন্য আমার কলাম লাগবে, সারি লাগবে, মানে রো এন্ড কলাম। কি প্রয়োজন? রো, কলাম। তাহলে আমি যদি রেজাল্ট শিট বের করতে চাই তিনজনের, সাপোজ আমি রহিম, করিম এবং জব্বার তিনজনের রেজাল্ট শিট বানাতে চাই, তাহলে তিনজনের রেজাল্ট শিটের মধ্যে আমার রো কয়টা লাগবে, কলাম কয়টা লাগবে, এটা আমাকে হিসেব করতে হবে। কলাম মানে এই যে এরকম লম্বা লম্বি যেটা, এটা হচ্ছে কলাম। আর সারি মানে হচ্ছে এটা, তাহলে লম্বা লম্বি কলাম কয়টা লাগবে সেটা একটু হিসেব করি। সাপোজ প্রথমে আমার এখানে কি করতে হবে, আপনার হচ্ছে প্রথমে হচ্ছে এখানে পাসিং এয়ার নাকি পজিশন, সাপোজ পজিশন বা হচ্ছে ডেজিগনেশন। লেখাটার ফন্টের কার্সারটা একটু ছোট করে নিই, জাস্ট আমি লিখে তারপরে যাব সামনে। ডেজিগনেশন এটা হচ্ছে একটা কলাম হবে। তারপর হচ্ছে আপনার বোর্ড, তারপর হচ্ছে পাসিং ইয়ার, এটার একটা কলাম। ওকে, পাসিং ইয়ার, ডেজিগনেশন, বোর্ড, পাসিং ইয়ার। দেন হচ্ছে ধরেন নেম, নেম হতে পারে আরেকটা কলাম। তারপর হচ্ছে জিপিএ, এটা হতে পারে আরেকটা কলাম। রাইট? তাহলে এখানে আমি কলাম কয়টা নিব, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। নাম, জিপিএ দুইটা, পাসিং ইয়ার তিনটা, বোর্ড চারটা এবং ডেজিগনেশন পাঁচটা। সো আমি এখান থেকে পাঁচটা কলাম বের করলাম। এখন আমার রো কয়টা হবে, রো কয়টা হবে, আমি এখানে কয়জন ব্যক্তিটা বের করব, ধরেন, আচ্ছা এখানে তো আমি একজন ব্যক্তিরটাই বের করব, রাইট? একজন ব্যক্তি ধরেন অ্যাপ্লিকেশন লিখবে, ওই অ্যাপ্লিকেশনে তার যে হিসেবটা আছে, এইচএসসি, এসএসসি, জেএসসি, এটা বের করব। হ্যাঁ, দেন আমরা 3 থেকে 4 জনের একটা রেজাল্ট শিট বের করব। এটা তো রেজাল্ট শিট না, এটা হচ্ছে জাস্ট একটা কলাম করব নর্মালি। সো চলেন আমি তাহলে এখানে কি করব, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা না, আমি এখান থেকে পাঁচটা কলাম নিব। সো আমি ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করে টেবিলে ক্লিক করলাম, টেবিলে ক্লিক করার পর আমি জাস্ট এই পাশে কলাম নিচ্ছি। কয়টা কলাম, কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7টা হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে কলাম নিলাম পাঁচটা, পাঁচটা কলাম। জাস্ট হচ্ছে আমার এখানে এসএসসি, এখানে উপর হচ্ছে টাইটেল, হচ্ছে এসএসসি, এইচএসসি এবং হচ্ছে কি অনার্স। ওকে, ফাইন। তাহলে এখানে আমার কি লিখতে হবে, এখানে হচ্ছে আমার আহ আপনার হচ্ছে ডেজিগনেশন। ডেজিগনেশন কি, যেমন ধরেন
এসইসি, তারপরে সাপোজ হচ্ছে এখানে এইচএসসি, এসএসসি এইচএসসি, তারপরে হচ্ছে অনার্স, HONOURS। দেন এখানে আমি কি লিখতে পারি, আপনার হচ্ছে পাসিং ইয়ার, পাসিং ইয়ার, তারপর এখানে আমি লিখলাম বোর্ড, তারপর এখানে লিখলাম হচ্ছে জিপিএ। আর কি কিছু লাগে? 1 2 3 4, 3 4 5, আর কিছু লাগবে মনে হয়? ডেজিগনেশন, বোর্ড, পাসিং এর জিপিএ, বাস এগুলোই তো হবে। তাহলে আমি এই পাশে এটা এটা আমি ডিলিট করে দিতে চাই, তাহলে আমি রাইটে ক্লিক করে দেন হচ্ছে ডিলিট দ্য সেল, জাস্ট ওয়েট, ইন্টার কলাম, ইন্টার রো। যদি ডিলিট করতে চাই তাহলে এখান থেকে আমাকে ডিলিট, ডিলিট সেল কলাম, এই কলামটাকে ডিলিট করে দিলাম, বাস। তো এই টেবিলটাকে একটু এদিকে চাপায় দেই, আর উপরে চলে গেছে কেন? জাস্ট ওয়েট। ইনসার্ট টেক্সট ডিরেকশন, এখানে তো আর কিছু কোনো কাজ নেই, ওকে। একটু নিচের দিকে নামাই দেখি টেবিলটাকে, ফাইন। তাহলে মোটামুটি একটা টেবিল হয়ে গেল। সো পাসিং ইয়ার ধরেন আপনি এসএসসি দিয়েছেন কত সালে? এসএসসি সাপোজ আপনি 2000 কত সালে দিছেন? 2000 কে কত সালে দিছেন লিখেন। ধরেন 2017-তে অনেকে দিছেন, 2019-এ দিছেন, 19 20 21 22 23 24, 19 20 21 22 23 24 25 26, তাহলে আপনার 26-এ অনার্স শেষ হবে। 26-এ ধরেন আপনি অনার্স করলেন, সাপোজ এটা বলার জন্য। বোর্ড আপনি দিলেন এখানে ঢাকা, এটা হচ্ছে ঢাকা, দেন এটা হচ্ছে ঢাকা, জিপিএ অথবা সিজিপিএ, সিজিপিএ, সব ব্যাপার, জিপিএ বা সিজিপিএ। তাহলে জিপিএ এখানে আপনি মনে করেন যে কত কত পেয়েছেন, 4.00, অথবা এখানে হচ্ছে আপনি পেয়েছেন 5.00। দেন এখানে আপনি সিজিপিএ মনে করেন 4.00 পেয়েছেন, অথবা 3.96 পেয়েছেন, দ্যাটস ইট। হলো তো বিষয়টা? তাহলে এইভাবে করে আপনি চাইলে একটা কলাম বা একটা টেবিল নিয়ে কাজ করতে পারেন, অথবা আরেকটা কলাম ধরেন আপনি এখান থেকে ইনসার্টে ক্লিক করার পর এখান থেকে ড্র টেবিলে ক্লিক করবেন। ড্র টেবিলে ক্লিক করার পর আপনি এখানে হাতেও চাইলে কি এভাবে করে টেবিল ড্র করতে পারেন। সো আমি হাতে ড্র করতে চাচ্ছি না, এত কষ্ট কি করতে যাই বলেন? তাহলে ইনসার্ট টেবিলে ক্লিক করে আরেকটা সিস্টেম আছে টেবিল করার, সেটা হচ্ছে এই যে ইনসার্ট টেবিল। এখানে আপনি লিখেও ক্লিক করে লিখেও করতে পারেন, ওখান থেকে সিলেক্টও করতে পারেন, লিখতেও পারেন। এখন সাপোজ আপনি ধরেন তিনজন, রহিম, করিম এবং জব্বার, তিনজনের আপনি রেজাল্ট শিট তৈরি করবেন, রহিম, করিম এবং জব্বার, ওদের হচ্ছে বাংলা, ইংরেজি এবং অঙ্ক। তাহলে প্রথমে হচ্ছে নামের একটা কলাম হবে, তারপর হচ্ছে বাংলা, ইংরেজি এবং গণিত। তাহলে টোটাল 4টা কলাম হবে। সো আপনি এখান থেকে একটা কলাম দেন কয়টা, 4টা, 4টা কলাম। তারপর হচ্ছে রহিম, করিম, জব্বার, কলাম হয়েছে কয়টা, নাম, বাংলা, ইংরেজি, অঙ্ক, 4টা কলাম। নিচে হচ্ছে রহিম, করিম, জব্বার, আরো হচ্ছে কয়টা, 3টে কলাম। নিচে হচ্ছে রো কয়টা হবে, 4টা রো হবে, তাহলে 4টা রো হবে। হলো না, এটা ডিলিট করে দিই, দাঁড়ান। এই সেলটা পুরোটা ডিলিট করে দিলাম। তাহলে আমরা আবারও যাই, ইনসার্টে ক্লিক করে টেবিল বানাবো। টেবিল, এখানে ইনসার্ট টেবিল। সো এখানে আমার নাম্বার অফ কলাম, কলামের
কলাম হচ্ছে আমি চারটা নিব, আবার রো হচ্ছে কয়টা নিব, চারটাই নিব। চারটা রো নিয়ে আমি ক্লিক করলাম। একটা, দুইটা, তিনটা, চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। ওহো, নিচে তো আসছেই। তার মানে এখানে তো আপনার পেজ শেষ হয়ে গেছে তো। সো এটা একটু নিচের দিকে টেনে নিয়ে যায়। এই যে এখানে চলে আসছে, পরের পৃষ্ঠায় চলে গেছে আর কি লেখাটা। জাস্ট রাইট। ওহ, আমি পরের পৃষ্ঠাতে যাই, এখানে ঝামেলা করে খামাখা লাভ নাই। পরের পৃষ্ঠাতে চলে আসছি, মানে আরেকটা পেজে চলে আসছে। এখানে জাস্ট আমি ইনসার্টে ক্লিক করে, টেবিলে ক্লিক করে, এখানে ইনসার্ট টেবিল। এখন আমি কি করব, রেজাল্ট শিট বানাবো। কার কার রেজাল্ট শিট? রহিম, করিম এবং জব্বার, তিনজন লোকের রেজাল্ট শিট বানাবো, বাংলা, অঙ্ক, ইংরেজি। তাহলে প্রথমত আমাকে কলাম নিতে হবে কয়টা, হিসেব করে আমি চারটা কলাম নিলাম। আবার এখানে হচ্ছে আমি রো নিলাম চারটা, চারটা চারটা আটটা। সো আমি এখানে ক্লিক করে জাস্ট এখানে কি লিখবো, নাম। দেন এখানে লিখবো বাংলা, ইংলিশ, ম্যাথ। রহিম, করিম, মুশফিকুর। এগুলো একটু ছোট করে দেই, যেহেতু ভিতরে লেখা এগুলো। আর এক মিনিট, এই লেখাগুলোকে আমি এখান থেকে মার্ক করে জাস্ট হোমে ক্লিক করে আমরা জাস্ট একটু সেন্টারে রাখবো, বাট লেখাগুলো একটু ছোট করে রাখবো। একটা ফরম্যাটে রাখার চেষ্টা করবো, 11 হলে 11, 12 হলে 12। 12, এবং কালার গুলো আমি একটু ব্ল্যাক করে দেই এবং বোল্ড করব না। আর এখানে যে হেডিংটা আছে এগুলো সব মার্ক করে সেন্টারে নিয়ে আসি, বোল্ড হিসেবে থাক, বাট কালারটা আমি করে দিলাম। তো মোটামুটি একটা রেজাল্ট শিট, রহিম, করিম এবং মুশফিক। তাহলে মুশফিক, রহিম হচ্ছে বাংলায় পেয়েছে কত, 86। করিম পেয়েছে 70। মুশফিক পেয়েছে হচ্ছে 40। দেন এখানে ইংলিশে রহিম পেয়েছে কত, 96। করিম পেয়েছে 80 A+। মুশফিকও পেয়েছে 80। ম্যাথে পেয়েছে সে 33। মুশফিক পেয়েছে 45, এবং করিম পেয়েছে 75। তাহলে এখানে মূলত একটা শিট কিন্তু দাঁড়ায় গেল। সো এভাবে করে আপনারা কি করবেন, এভাবে করে আপনারা রেজাল্ট শিট মেক করবেন। বুঝাতে পারছি বিষয়টা? হুম। এবার চলেন আমরা ইনসার্টে আরো কিছু অপশন আছে, আমরা টেবিলের অপশনটা শেষ করলাম। এখন পিকচার, এখন আমরা অনেক সময় পিকচার নিয়ে আসতে চাই। সো চলেন আমরা এখানে একটা পিকচার নিয়ে আসি। ধরেন আপনি একটা পিকচার নিতে চান, সো পিকচারে ক্লিক করার পর, দিস ডিভাইসে ক্লিক করার পর আপনি এখান থেকে কোনো একটা পিকচার নিলেন, পিকচারটা ইনসার্ট করেন। কিন্তু ইনসার্ট করার পর এই পিকচার নিয়ে তো কোনো কাজ করতে পারতেছেন না। তাহলে কাজ না করতে পারলে কি হবে, এই পিকচার নাড়ানাড়ি করতে হবে, কাজ করতে হবে, অনেক কিছু করার কিন্তু বাকি এই পিকচার দিয়ে। সো এই পিকচারটা যদি আপনি নাড়াতে না পারেন তাহলে তো হবে না। তো নাড়ানোর জন্য আপনি এই যে উপরে একটা জায়গায় দেখবেন জাস্ট এই যে রেপ টেক্সট লেখা আছে, এই যে এখানে রেপ টেক্সট। রেপ টেক্সটে ক্লিক করে আপনি এখান থেকে ড্র ক্লিক করবেন, ড্র। ড্র ক্লিক করার পর আপনি এটা যে কোনো সাইডে নিয়ে লাগাতে পারবেন, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন আপনার রেপ টেক্সট আছে, এখান থেকে ড্র দিয়ে দিবেন, তাহলেই হবে। যেখানে খুশি সেখানে আপনি নিতে পারেন, যে কোনো লেখার উপরে আপনার এই ছবি নিয়ে দৌড়াদৌড়ি করতে পারেন, কোনো অসুবিধা হবে না। বুঝতে পারছি বিষয়টা? যে কোনো লেখার উপরে আপনি এই ছবিটা নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। চলেন এবার আপনাদেরকে একটা নতুন বিষয় শিখাবো। অনেক সময় দেখবেন কম্পিউটারের দোকানে আপনি হচ্ছে একটা আইডেন্টি কার্ডের ছবি নিয়ে গেছেন, মানে একটা আইডেন্টি কার্ড নিয়ে গেছেন কম্পিউটারের দোকানে। তো তারা কি করতেছে, এটা নিয়ে বেশি, মানে বেশি রকমের বাড়াবাড়ি, বড্ড বাড়াবাড়ি করতেছে। আপনি আইডি কার্ড নিয়ে গেছেন, আইডি কার্ড নিয়ে মানে এমন হ্যাডাম দেখাচ্ছে যে আল্লাহ, জীবনে মনে হয় এই সব কাজ জানে, আমরা মনে হয় কিছু কাজ জানি না। কম্পিউটারের দোকানে যাওয়ার পরে কিন্তু এরকম ঘটনাই ঘটে। মানে আপনি আইডি কার্ড নিয়ে গেছেন কম্পিউটারের দোকানে, মনে হচ্ছে যে সে মনে হয় অনেক কিছু শিখে বসে আছে, আপনি মনে হয় কিছু জানেন না। তার সামনে আপনি একবারে ছোট মানুষ। তো সে যেভাবে বলতেছে আপনি এভাবেই মানতেছেন বিষয়টা। তো চলেন আমরা তাহলে কি করবো, একটা আইডি কার্ড কিভাবে স্ক্যান করে, কিভাবে করে এটা প্রিন্ট করে কিভাবে বের করতে হয়, এই কাজটা আমরা একটু দেখি। সো চলেন আমরা তাহলে এখানে কি করব, দেখি কি করা যায়।
দেখি আমার এখানে আইডি কার্ডের কোনো ছবি টবি আছে কিনা এখানে। আগে খুঁজি বিষয়টা, আইডি কার্ডের ছবি খুঁজে দেন এখানে নিয়ে এসে আপনাদেরকে প্রিন্ট করে দেখাই একটু, চলেন। বিভিন্ন রকমের ছবি টবি সাইজ টাইজ এগুলো কিভাবে কি করতে হয় এই বিষয়টা একটু দেখায় দিই। ওকে, ডাউনলোড অপশন, ক্লিক। কোনো আইডি কার্ডের ছবি আছে কম্পিউটারে? উম, ছবি আছে বাট আইডি কার্ডের ছবি হয়তো নেই। আইডি এনআইডি এনআইডি এনআইডি, জাস্ট ওয়েট। হ্যাঁ, হ্যাঁ এনআইডি কার্ডের ছবি পেয়েছি। পেয়েছি, একটা পেয়েছি, দুইটা পেয়েছি, দুইটাই পেয়েছি। ওকে ফাইন। এবার চলো আমরা তাহলে ওয়ার্ডে যাই, সরাসরি ওয়ার্ডে গিয়ে কিছু কাজ করে আসি। তো আমাদের দেখার বিষয় না এটা, যখন সব কম্পিউটারের দোকানে গেলে তারা যে কি পরিমাণ যে ব্যাটাগিরিটা করে, তো এই ব্যাটাগিরি যেন আজকের পরে আর না করতে পারে। আপনি গিয়ে ব্যাটাগিরি দেয়, বেটা এটা করতে কি খুব বেশি সময় লাগে না? কি সময় টময় লাগাচ্ছিস বেটা? মনে করছিস যে আমরা কোনো কাজ কাম কাজ বুঝি না? কি যে কোষ না কোষ। তো আপনি দেখেন ওয়ার্ডে আসছেন, ধরেন আপনি এখন ওয়ার্ডে আছেন। ওয়ার্ডে আছেন মানে আপনি ওয়ার্ডের কাজ শিখছেন আজকে। আর ওয়ার্ডের কাজ শিখার পরে যদি ব্যাটাগিরিটা না করতে পারেন তাহলে তো ঝামেলা। ওয়ার্ডের কাজ করে আপনাকে ব্যাটাগিরি করতে হবে, বুঝছেন নি ব্যাপারটা? তাহলে চলেন আমরা একটু ব্যাটাগিরির কাজ শিখে আসেন। সরাসরি আমরা স্ক্রিনটা শেয়ারে গেলাম। ধরেন আমি সাপোজ ওয়ার্ডে আছি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। এখন কথা হচ্ছে যে ফটোকপির দোকানে যে লোকটা কাজ করে এই খুব বেশি বাপ লয়, খুব বেশি হ্যাডাম দেখায়। তো এখন আপনার কথা হচ্ছে আপনার হাতে মোবাইল আছে না? মোবাইল দিয়ে আপনি জাস্ট কি করবেন, আপনার এনআইডি কার্ডের ছবি তোলেন মোবাইল দিয়ে। এনআইডি কার্ডের ছবি তুললা, এনআইডি কার্ডের ছবি আপনার গ্যালারিতে আছে, আমারও ল্যাপটপের মধ্যে আছে। প্রয়োজনে এনআইডি কার্ডের ওই যে সাইডে যে অতিরিক্ত অংশটা আছে না, অতিরিক্ত অংশটা ক্রপ করে কেটে দিবেন। এই পর্যন্ত বুঝছেন তো সবাই না? এনআইডি কার্ডের বাড়তি অংশটা ক্রপ করে কেটে দিবেন, কেটে দিয়ে ইনসার্টে ক্লিক করেন। ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করেন, দিস ডিভাইসে ক্লিক করেন, তারপরে আপনি সরাসরি একটু ঘোরাঘুরি করে একটু ছবিটা নিয়ে আসতে হবে আর কি। তো চলেন দেখি আমার এখানে কোথায় ছবিটা আছে, আমি একটু খুঁজে খুঁজে করে নিয়ে আসি। এনআইডি কার্ডের ছবিটা কোথায় 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 কোথায়, অনেক কষ্ট করে বের করতে হবে আর কি। ওকে, সাপোজ আপনি একটা এনআইডি কার্ডের ছবি এখানে নিয়ে আসলেন, এই যে একটা পার্ট, হ্যাঁ। এখন কথা হচ্ছে এটা তো আপনি আনছেন ঠিক আছে, কিন্তু মুভমেন্ট করতে পারতেছেন না, এই জায়গায় তো আপনি ধরা। এনআইডি কার্ডের ছবিটা এটা হচ্ছে আমার মোবাইল থেকে তোলা ছবি অথবা স্ক্যানার, স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপনি আগে ল্যাপটপে সেভ করবেন। আমার কথা কি সবাই বুঝতেছেন নাকি না বোঝার মতো? কথা কি বোঝা যায়? যদি বোঝা গিয়ে থাকে তাহলে লাভ রেখ দিয়ে জানান। এনআইডি কার্ড দিয়ে এনআইডি কার্ডটা স্ক্যানারের ভিতরে দেখ, কিংবা হচ্ছে আপনার ওই কম্পিউটারের যে ফটোকপির মেশিনের ভিতরে দেখ, যেটার ভিতরে দেখ না কেন, এনআইডি কার্ডটা প্রথমে স্ক্যান করতে হবে অথবা ছবি উঠে কম্পিউটার আগে নিতে হবে ফাইলটা। না নিয়ে তো কাজ করতে পারবে না, আগে তো নিতে হবে। তাহলে কম্পিউটারে ধরে নিছে, হয় স্ক্যান করে নিছে, নয় ছবি তুলে নিছে, যে কোনো ভাবে কম্পিউটারের ভিতরে নিছে। এখন নেওয়ার পরে এটা ওয়ার্ডের মধ্যে নিয়ে আসছে। সাপোজ আমি কাজটা কোথায় নিয়ে আসলাম, ওয়ার্ডের মধ্যে নিয়ে আসলাম, ওয়ার্ডে। তো আমি যেহেতু ওয়ার্ডে নিয়ে আসলাম, কিন্তু এই ছবিটা ইনসার্ট করার পরে আল্লাহ ছবি তো লড়ে না, কি ব্যাপার, আমি কাজ কেমনে করবো, ছবি লড়ে না কে? কি একটা সমস্যা হয়েছে। সো টেনশনের কোনো কারণ নাই, আপনার মাউসের ছবিটার উপরে কার্সরটা নিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন রেপ টেক্সট লেখা আছে, রেপ টেক্সটে গিয়ে এখানে জাস্ট আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন না, আপনি জাস্ট এই যে ড্র, টিএস আর ইউজেস, ড্রতে ক্লিক করেন। বাস, এবার আপনার এটা যেখানে খুশি সেখানে নিতে পারেন। আপনি এটা সাইজ মতো এই যে এই পাশে বসায় দেন এখানে, জাস্ট আপনার পেজের সাইজ মতো এখানে বসায় দেন। ওকে, তাহলে এটা আরেকটা কপি করেন, কপি, কপি করে আপনি পেস্ট করেন। এখন যত খুশি আপনি কপি দিবেন, যত খুশি আপনি পেস্ট করবেন। ক্লিয়ার বিষয়টা? হুম। আবার চাইলে যে এভাবেও দিতে পারেন। বুঝতে পারছি। আপনার পেপার মনে করেন যে কম লাগবে, আপনি চিন্তা করতেছেন পেপারটা কিভাবে কম লাগানো যায়, আপনি এভাবেও দিতে পারেন। ওকে, এটা আপনি একটু ঘুরায় দেন। আপনি যদি পেপার বাঁচাইতে চান তাহলে এভাবে দেন। এভাবে ছবি দেওয়া যায়, অবশ্যই এনআইডি কার্ড দেওয়া যাবে না। এনআইডি কার্ড এভাবে যদি দেন তাহলে ব্যাক পার্টটা নিচের দিকে চলে আসবে। ওকে, তাহলে এভাবে না দিয়ে আপনি এভাবেই দেন। প্রয়োজনে দুইটা নেন এক পৃষ্ঠার মধ্যে, একটা ডিলিট করে দেন, ডিলিট। এটাকে ঘুরান, বাস এটা এখানে রাখেন। আর এটাকে এখানে রাখেন, এটাকে এখানে রাখেন।
রাখছেন? এবার হচ্ছে আমার ব্যাক পার্টের পালা। ইনসার্টে ক্লিক করে, ইমেজে ক্লিক করে, দিস ডিভাইসে ক্লিক করে জাস্ট ব্যাক পার্টটা একটু টান দিয়ে বের করে নিয়ে আসেন। ব্যাক পার্টটা কোথায় আছে? এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা কোথায় আছে? এটা কিন্তু মোবাইল দিয়ে আপনার একটু কাট করে নেবেন, হ্যাঁ। যে অংশটা আপনার ছবি তোলার সময় অতিরিক্ত কিছু অংশ চলে আসে না, টেবিল বা চেয়ার যেটার উপরে রেখে ওঠাচ্ছেন, ওই অংশটা আপনি ক্রপ করে কেটে দিবেন। আর ছবিটা যেন স্পষ্ট হয়, হ্যাঁ। তাহলে কিন্তু আর প্রিন্টিং দিয়ে ইয়ে করতে হবে না। এখন এই লেখাটাকে আমি, এই ব্যাক পার্টটাকে আমি কি করব? রেপ টেক্সটে ক্লিক করব। রেপ টেক্সটে নিয়ে যে রেপ টেক্সটে গিয়ে দ্রোতে ক্লিক করলাম, বাস। এটা কিন্তু এখন ছোট বড় যে কোনো সাইজের হয়ে যাবে। সো এটাকে আমি কি করি, একটু উপরের দিকে নিয়ে আসি, এই যে এই জায়গায়। ওইটা সাইজের সাথে একটু মিলায় নেই। এটা সাইজের সাথে কি মিলছে? মিলছে না, আরেকটু সাইজ ছোট করি। এখন মূলত কিন্তু সাইজটা কিন্তু মিলে গেছে, ওকে। সো এটা আরেকটা কপি করি। কপি করার জন্য আমি কন্ট্রোল প্লাস সি তে ক্লিক করার পর এবং কন্ট্রোল প্লাস বি, আরেক কপি কিন্তু হয়ে গেছে, বাস। মোটামুটি হয়ে গেছে না? এখন আপনি চাইলে এটা প্রিন্ট করতে পারেন, ওকে। এখন আপনি চাইলে এটা প্রিন্ট করতে পারেন। ফাইলে এখানে ক্লিক করে জাস্ট আপনি কি করবেন, সেভও করতে পারেন, বা সরাসরি প্রিন্টে ক্লিক করে, এই যে এখানে প্রিন্ট আছে। ধরেন আপনারা কিচ্ছু জানেন না, কিচ্ছু বুঝেন না, এই পেজটাকে আপনি প্রিন্ট করতে চান। সো আপনি এই যে এখান থেকে গিয়ে জাস্ট ফাইলে ক্লিক করে প্রিন্টে যান, প্রিন্ট। প্রিন্টে যাওয়ার পরে যে এই পেজটা কিন্তু এখানে শো করতেছে, প্রিভিউ। প্রিভিউ এর মধ্যে কিন্তু চলে আসছে আপনি কোনটা প্রিন্ট করতে চাচ্ছেন, কত নাম্বার পেজ, এই পেজটাকে আপনি প্রিন্ট করতে চান। সো এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি এই যে এখানে প্রিন্টার, যে কোনো একটা প্রিন্টার আপনি এখান থেকে সিলেক্ট করবেন। জাস্ট ওয়েট, আপনি যদি এটা সেভ করতে চান, সেভ করে নিন, ফাইলে ক্লিক করে জাস্ট আপনি প্রিন্টে ক্লিক করেন। এখন কয় কপি করে নেবেন, এক কপি না দুই কপি? যদি দুই কপি করে নেন তাহলে এখানে দুইয়ের মধ্যে উঠায়া দেন আপনি এখান থেকে একটা প্রিন্টার সিলেক্ট করেন। আপনার প্রিন্টারের নাম কি? এখানে কোন একটা প্রিন্টারের নাম, যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন এই প্রিন্টারের নাম এখানে ক্লিক করলেন। এখন প্রিন্ট অল পেজ, আপনি কোনটা করতে চান? অল পেজ করতে চান না অনলি ওল্ড প্রেস, কোনটা করতে চান? তো আপনি প্রিন্ট মেকআপ, এখানে জাস্ট আপনার পেজের নাম্বারটা দেন। এটা কত নাম্বার পেজ? এটা হচ্ছে 6 নাম্বার পেজ। তো আপনি অনলি 6 নাম্বার পেজটা আপনি প্রিন্ট করবেন। 6-এ ক্লিক করেন, এই পেজের নাম্বার হচ্ছে 6, এই যে এখানে 6 নাম্বার কিন্তু দেওয়া আছে। তাহলে এই পেজ নাম্বার যদি 6 হয়, 6 নাম্বার পেজে দিয়ে আপনি জাস্ট এখন প্রিন্টে ক্লিক করেন, এই যে এখানে। এখানে প্রিন্টে ক্লিক করবেন আর প্রিন্ট টাসটাস হয়ে যাবে, দুই কপি প্রিন্ট বের হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? হুম? বুঝতে পারছেন বিষয়টা? আবার আপনারা অনেক অনেক সময় অনেকে চায় যে না, আমি সবগুলো একসাথে বের করব না, কাস্টম। এই যে এখানে আপনি কাস্টম প্রিন্টের এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর প্রিন্ট অল পেজ, অল পেজে যদি দেন তাহলে এখানে 6টা পেজ আছে। 6টা পেজ আছে দিলেই 6টা পেজ টাস টাস করে প্রিন্ট বের হয়ে যাবে। আবার আপনি এখান থেকে ক্লিক করে যদি মনে করেন প্রিন্ট কারেন্ট পেজ, মানে এই যে পেজটা আছে শুধু এই পেজটাই প্রিন্ট হবে আর কোনো পেজ প্রিন্ট হবে না, তাহলে প্রিন্ট কারেন্ট পেজে ক্লিক করে জাস্ট প্রিন্টে ক্লিক করেন, দেখবেন যে প্রিন্ট হয়ে বের হয়ে গেছে, ওকে। আবার অনেক সময় অনেকেই কি বলে যে না ভাইয়া, আমি এখান থেকে 1 2 4 5 এই 1 থেকে 6টা পেজ আছে, জাস্ট আমি 1 নাম্বারটা প্রিন্ট করব, 1। তারপর 4 নাম্বারটা প্রিন্ট করব, 4। তারপর হচ্ছে 3 নাম্বারটা প্রিন্ট করব, 3, বাস। তাহলে 1 4 3 নাম্বারটা বসায় দিয়ে প্রিন্টে বসায় দেন, প্রিন্ট হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? এখন চলেন আমরা, এখানে তো এনআইডি কার্ড প্রিন্ট করা শিখলাম, এখন আমরা একটু ছবির ফরম্যাটটা একটু দেখে আসি। সো চলেন ইনসার্টে ক্লিক করি, দেখি একটু নিচের দিকে আসি। এবার চলেন আমরা এখানে কিছু ছবি নিয়ে আসি, ছবি। ছবি ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করে এখানে পিকচারে গেলাম। পিকচারে যাওয়ার পর আমি কোনো একটা ছবি প্রিন্ট করে বের করতেছি। সো পাসপোর্ট সাইজের একটা ছবি ধরেন আপনি মোবাইল দিয়ে খুব সুন্দর করে মেকআপ করে শার্প টার্প করে এটা সাইজটা সবকিছু ঠিকঠাক করছেন। সো আপনি এখান থেকে ছবিটা দেন, ছবিতে ক্লিক করে ইনসার্টের ছবি। ইনসার্ট ছবিতে ক্লিক করার পর এটা সাইজ তো ছোট বড় করতে হবে, সাইজ ছোট করলেন কিন্তু এটা ছবি নাড়াতে পারছে না। র্যাপ টেক্সটে ক্লিক করে দ্রোতে ক্লিক করেন, দ্রোতে ক্লিক করার পর এই ছবি আপনি যেখানে খুশি সেখানে নিতে পারেন। সো আপনাকে কিন্তু পেজ সিলেক্ট করতে হবে, এই ছবির একটা পেজ আছে, ছবির জন্য এক্সপিএস কোন একটা পেজ আছে, ওই পেজটা আপনি এটা এখন কপি করেন। কপি করার পর জাস্ট পেস্ট করে দেন। এখানে আছে 1 কপি হয়ে গেছে। আপনি আরেকটা পেস্ট করে দেন কপি করে, এখানে যে আরেক কপি বসায় দিলেন। দেন আপনি আরেকটা পেস্ট করে দেন। তাহলে এখানে কত কপি হলো? 4 কপি হয়ে গেল। কয় কপি হলো? 4 কপি হয়ে গেল। সো ছবি আলাদা করে আপনার এই সাইজ অনুযায়ী আগে কাটতে হবে, ওকে। এখন এইভাবে করে এই ছবির যে ইয়েটা আছে এটার জন্য কিন্তু আলাদা, ছবির জন্য আলাদা পেজ ব্যবহার করা আলাদা, কিন্তু ছবির কাগজ আছে। ওই ছবির কাগজ মেশিনের ভিতরে দিয়ে এই ছবিটা হচ্ছে প্রিন্ট করে টুস করে দিলেই বের হয়ে যাবে, ঠিক এনআইডি কার্ডের ফটোকপির মতো। বিষয়টা ক্লিয়ার?
সো কারা কারা বুঝতে পেরেছেন দেখি লাভ দিয়ে জানান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখন থেকে কম্পিউটারের লোকের দোকানে যে ব্যাটাগিরি সেটা কিন্তু এখন আর হবে না। এটা ফোন থেকেও করা যাবে, কোনো অসুবিধা নাই। ফোন থেকে করা কোনো ব্যাপার না। ওকে, বুঝতে পারছি বিষয়টা। এবার চলুন আমরা একটু সামনের দিকে আগাই। কোথায় আগাবো? এখন আমরা কি করব? ছিলাম মূলত ইনসার্টে, তাহলে পিকচারের বিষয়টা আমরা শিখলাম। এখন চলো আমরা শেপ নিই। সো এখানে আমরা পিকচারের ব্যাপারটা আমরা একটু দেখলাম, এখন আমরা শেপস এর কিছু কাজ দেখবো। তো শেপসে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা শেপ, মানে শেপ মানে আপনি ডিজাইন করার জন্য বা আপনি সাজানো গোছানোর জন্য কিন্তু আপনি শেপ নিয়ে বিভিন্ন কাজ করতে পারেন শেপ দিয়ে। ওকে, তাহলে আপনি এখান থেকে কোন শেপটা নিয়ে কাজ করতে চান? যে কোনো একটা শেপ, ধরেন আপনি একটা জাতীয় পতাকা আঁকবেন। সাপোজ আপনি একটা পতাকা আঁকতে চান, সো এখান থেকে কোন একটা শেপ, আপনি তো কোনো কিছু বুঝতেছেন না, সো এখান থেকে কোন শেপটা নেবেন? একটা শেপ আপনি এখান থেকে নিয়ে নেন, ধরেন আপনি পতাকার শেপটা নেবেন। এই শেপটা আপনার পছন্দ হয়েছে, তো একটা শেপ পছন্দ হয়েছে, শেপটা আপনি এখানে আঁকলেন। ধরেন এটা একটা জাতীয় পতাকা আঁকবেন, সো আপনি এখানে শেপটা নিলেন, নেওয়ার পর এটা একটা পতাকা। সাপোজ এই পতাকার একটা কালার আছে, কালারটা কি, ফিল কালারটা কি হবে? সবুজ। সাপোজ আপনার কাছে এই সবুজ কালারটা ভালো লাগছে অথবা ভালো লাগে নাই। যদি ভালো না লাগে, তাহলে আরেকটা কাজ করা যাবে। ডিজাইনে ক্লিক করার পর পেজ কালার লেআউট। ওকে, যেহেতু আপনি শেপ নিছেন তাই না, শেপ নেওয়ার কারণে এই যে শেপস ফরম্যাট, তো শেপ ফরম্যাটের উপরে ক্লিক করে শেপ ফিল কালার, এখান থেকে আপনি মোর কালারে গিয়ে যে কোনো একটা সবুজ কালার আপনি এখান থেকে নিতে পারেন। হ্যাঁ, যে কোনো একটা সবুজ কালার যেটা আপনার পছন্দ, কম বা বেশি, কোনো একটা সবুজ কালার নিতে পারেন। তো আমার যে কালার আছে সেটাই পছন্দ হয়েছে, সবুজ কালার। তো সবুজের ভিতরে একটা লাল বসাইতে হবে। এখন সবুজের ভিতরে লাল কি বসানো যায়? আরেকটা শেপে যাই, শেপে ক্লিক করব। শেপস কোথায়? ইনসার্টে যাওয়ার পরে এর আমার শেপস কোথায় আছে? শেপস। এখান থেকে একটা বৃত্ত নিয়ে নেই। কি নিব? একটা ছোট একটা বৃত্ত নিব, যেটা হচ্ছে লাল সূর্য হবে। হ্যাঁ, তাহলে আমি এই বৃত্তটা নিলাম, এই বৃত্তটা আমি এখানে আঁকলাম। এখন বৃত্ত তো আঁকলাম, এই বৃত্তটা একদম মাঝামাঝি বসায় দিতে হবে, একেবারে মাঝামাঝি। এই যে এই জায়গাটা আমি বসাই দিলাম। এখন দেখেন পতাকা হয়েছে, কিন্তু পতাকার মাঝখানে এটা আর একটু এদিকে বসাই। পতাকা হয়েছে, কিন্তু পতাকার এই যে সাইডে দেখেন আপনার একটা লাল কালার, মানে কালো একটা কালার চলে আসে, এটা হচ্ছে আউটলাইন। শেপস এর একটা আউটলাইন থাকে, এই আউটলাইনটা কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখেন, আমি শেপে যখন ক্লিক করলাম, শেপের কিন্তু এই যে শেপ ফিল, কোন কালারটা দিয়ে ফিল হয়েছে? এই সবুজ কালার দিয়ে ফিল হয়েছে। আবার এই শেপটার আউটলাইনে দেখেন একটা কালার আছে, এই যে আউটলাইনে কিন্তু এখানে একটা কালার আছে। সো আউটলাইনটা আমি একদম হোয়াইট করে দিব, সাদা করে দিলাম, আউটলাইনে কোনো কালার রাখবো না আমি। দেন এই মাঝখানে যে শেপ আছে এটারও একটা আউটলাইন আছে, এটারও আউটলাইন কালারটা আমি রাখতে চাচ্ছি না, বা নো আউটলাইন দিয়ে দিলাম। এটারও আমি একদম নো আউটলাইন দিয়ে দিলাম, বাস। এখন কথা হচ্ছে, এই বৃত্তের একটা কালার আছে, শেপ ফিলে আমি ক্লিক করে এখান থেকে জাস্ট আমি রেড কালার নিয়ে নিলাম। মোটামুটি একটা পতাকা হয়ে গেছে। এখন এই পতাকা গাড়ার জন্য একটা বাঁশ দরকার, বাঁশটা আমি কই থেকে আনবো? ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করার পর আমি আবারও শেপসে ক্লিক করব, শেপসে ক্লিক করার পর দেখি বাঁশ জাতীয় কিছু একটা পাওয়া যায় কিনা এখানে। বাঁশ তো পাওয়া যাবে না, একটা বাঁশ বানায় ফেলতে হবে। তাহলে এটাকে আমি একটা, এই চিহ্নটাকে নিলাম, মূলত এই যে এই চিহ্নটা, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এই চিহ্নটাকে আমি একটু চিকন করে একটু লম্বা করে ঘুরায় নেই, একটু বাঁশ আকারে দিয়ে দিই। সাপোজ এটা আমার একটা বাঁশ, এই বাঁশটা আমি এখানে রাখলাম, বাস। ক্লিয়ার? সো বাঁশটাকে আমি চাইলে একটু বড় করতে পারি, ছোট করতে পারি, যে কোনো সাইজ করা যাবে, অসুবিধা নেই। একটু বড় করলাম, একটু মোটা করলাম। মোটামুটি আমি পতাকার বাঁশ গেড়ে ফেলছি। এখন বাঁশ তো গাড়ছি, কিন্তু কিসের মধ্যে গাড়বো? নিচে কিছু একটা দিতে হবে। তো আমি আবারও ইনসার্টে ক্লিক করে এখান থেকে শেপসে ক্লিক করব। নিচে কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়? এই যে এটা মনে হয় দেওয়া যায়, এইটা, এই যে এই জায়গাটা, এটা মনে হয় ভালো ভালো হবে দিলে না? তো আমি এটা তো এখানে দিলাম, কই? বাঁশটা আমার আনতে হবে যে এই জায়গায়, এই শেপসের এই মাঝখানে আনতে হবে। সুতরাং আমি এখন কি করব? এই শেপের রাইট, মানে মাউসের রাইট বাটনে ক্লিক করব। দেখেন শেপটাকে কিন্তু আমি এই যে বাঁশের উপরে নিলাম, নেওয়ার পর এই শেপের রাইট সাইডে ক্লিক করে এখানে কিছু লেখা আছে, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক। আমি সেন্ড টু ব্যাকে ক্লিক করে এটা ব্যাকে নিয়ে গেলাম, কিন্তু হলো না। ব্যাকে নিয়ে যাওয়ার পরে কি হলো? ওকে, তাহলে এটা আমি যখন ব্যাকে নিয়ে গেলাম, তখন ওই বাঁশটা কিন্তু এটা সামনে চলে আসছে। তো একটু নিচের দিকে নামায় দিয়ে একটু ডাউন করে দেওয়ার পরে মূলত এখন কিন্তু বোঝা যাচ্ছে, জাস্ট ওয়েট, এখন কিন্তু বোঝা যাচ্ছে যে বাঁশটা এটার মাঝখানে গাড়া অবস্থায় আছে, রাইট?
সো এটার কালারটাকে যদি চেঞ্জ করতে চান, সো পিল কালারে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো একটা কালার নিতে পারেন, এই কালার দিয়ে দিলেন। বাঁশের কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে ফিল কালারে গিয়ে আপনি এখানে একটা বাঁশের কালার দিয়ে দিলেন, বাস দ্যাটস ইট। হয়ে গেছে কিন্তু একটা পতাকা। এবার ধরেন আপনি একটা নৌকা আঁকতে চান, নৌকা আঁকার জন্য কি করবেন? ইনসার্টে ক্লিক করলেন, শেপসে ক্লিক করেন, এখান থেকে আপনি জাস্ট একটা নৌকা আঁকবেন। সো নৌকার জন্য আমরা কি করতে পারি নৌকার জন্য? আপনি নৌকার জন্য একটা বৃত্তের মতো কিছু একটা নেই, আমরা জাস্ট বৃত্তের মতো একটা শেপ নিতে চাই। সেই শেপটাকে আমরা সিলেক্ট করলাম, এই যে এই শেপটাকে। হম হম, এই শেপ দিয়ে তো নৌকা হবে না, এই শেপ দিয়ে হবে না। দেখি আমরা এখানে ইনসার্টে ক্লিক করে আরো কোনো শেপস পাই কিনা। আচ্ছা, স্মার্ট আর্টের কিছু ব্যাপার আছে, স্মার্ট আর্টের কিছু ব্যাপার আমরা দেখাবো, তার আগে আমরা এখান থেকে একটু যাই। উম, নৌকা আঁকার জন্য কোন শেপটা আমার জন্য ভালো হবে? চাঁদ। আচ্ছা, আমরা চাঁদ আঁকতে চাই। চাঁদ। তাহলে আপনি মূলত এখানে পতাকা আঁকছেন, এখন চাঁদ আঁকবেন না। এই চাঁদ, এটা আপনি একটু বাঁকা করে এখানে নিয়ে আসেন। এই যে চাঁদ। তো এই চাঁদটা আপনি কিরকম কি করতে চাচ্ছেন, এটা আপনার, আপনি কিভাবে করবেন এটা আপনার উপরে ডিপেন্ড করবে, ওকে? এটা তো একটা চাঁদ, সাপোজ। সুন্দর একটা চাঁদ, চাঁদের কালারটা কি হবে? এটা হচ্ছে চাঁদ। চাঁদের আউটলাইনটা আমরা একটু ইয়ে করে দিই, ব্লক করে দিই, আউটলাইনটা নো আউটলাইন দিয়ে দিই। জাস্ট ওয়েট। আউটলাইনটা আমরা নো আউটলাইন দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের চাঁদ। এখন আমরা দিব কিছু তারা। সো ইনসার্টে ক্লিক করে শেপসে ক্লিক করে কিছু তারার মতো ঝিলিক ঝিলিক করে দেখি কোথায়। এই যে স্টার, তারা। চাঁদও আছে, তারাও আছে। তারার আমরা শেপ আউটলাইনটা আমরা হচ্ছে কিছু এই কালারটা রেখে দিলাম, আউটলাইনটা আমরা নট দিয়ে দিলাম। সো এটা কোনো আউটলাইন নাই, চাঁদও আছে, তারাও আছে। আরো যদি কিছু তারা অ্যাড করতে চাই, শেপসে ক্লিক করে এখান থেকে এই যে এই তারাটা আমরা অ্যাড করতে পারি, শুক্র তারা। সো এটার ভিতরের কালারটা যদি এটা দেই, ওকে, কালার একটা দিয়ে দিছে, আউটলাইনের কালারটা কালো হয়ে গেছে, ওই কালারটা দিব না। বাস, চাঁদও হলো, তারাও হলো। এখন কথা হচ্ছে আমরা একটা নৌকা বানাবো। সো নৌকা বানানোর জন্য কি আওয়ামী লীগের নৌকা নাকি? চলেন এখন আমরা আওয়ামী লীগের নৌকা বানাই। সো নৌকা বানানোর জন্য যেটা দিয়ে চাঁদ বানাইছি ওটা দিয়ে নৌকা বানাবো। এটা হচ্ছে আওয়ামী লীগের নৌকা। বাস, এই যে নৌকা। এখন কথা হচ্ছে নৌকা হয়েছে, নৌকার উপরে তো আর কোনো ছাদ নাই। নৌকার উপরে কিছু একটা ছাদের মতো দিতে হবে। সো নৌকার কালারটাও চেঞ্জ করতে হবে, ছাদের মতো কিছু একটা দিতে হবে। সো শেপসে ক্লিক করে আমি দেখি কোন একটা গোল কিছু একটা পাই কিনা ছাদের মতো দেওয়ার জন্য। সো কোনটা দিব, এই যে এটা পেয়ে গেছে অলরেডি, এই যে যেটা এটা 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 কিন্তু ছাদের মতো দেওয়া যাবে। সেখানে বসায় দিলাম, কিন্তু কথা হচ্ছে কেমন দেখা যায়, তাই না? এটাকে চলুন আমরা ব্যাকে পাঠাই দিই। সো নৌকাটাকে আমরা সামনে নিয়ে আসি। এই যে নৌকার উপরে ক্লিক করলাম, নৌকা অথবা এটা, এটা হয় পিছনে পাঠিয়ে দিব, নয় নৌকাটাকে সামনের দিকে নিয়ে আসবো, মানে যে কোনো একটা পিছনে থাকবে আর কি। সো নৌকার উপরে ক্লিক করে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে নৌকাটাকে কি করবো, ব্রিং টু ফ্রন্ট, আমি ফ্রন্টে নিয়ে আসলাম, বাস। নৌকাটাকে ফ্রন্টে নিয়ে আসলাম, হয়ে গেল কিন্তু। তো এটাকে একটু এভাবে করে দিতে পারি, বা একটু বড় করতে পারি। মোটামুটি কিন্তু হয়ে গেছে, তাই না? মোটামুটি কিন্তু হয়ে গেছে, রাইট? গুড, ভেরি গুড। ওকে। এখন একটা বইটা দরকার। সো বইটা দেওয়ার জন্য কুইক থেকে আনবো। সো ইনসার্টে ক্লিক করে শেপসে ক্লিক করলাম, শেপসে ক্লিক করার পর আমি এখান থেকে কোন একটা বইটা নিয়ে আসতে চাই। সো এই যে বাঁশ যেটা দিয়ে নিছিলাম না, ওই যে চিহ্নটা, এই যে যেটা, এটা একটা বাঁশ। এটা একটা বইটা সাপোজ আপনি মনে করেন। তাহলে এটাকে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর এখন কি করা যায়, বইটার নিচে তো কিছু একটা থাকে তীর চিহ্নের মতো। সো আমি ত্রিভুজের এই চিহ্নটাকে নিলাম, এই চিহ্নটাকে নিয়ে জাস্ট আমি এভাবে করে এখানে বসায় দিলাম, বাস। এটা হচ্ছে নিচের বইটার নিচের অংশ। ক্লিয়ার বিষয়টা? এখন এটার উপরে যদি আমি ধরার মতো কিছু একটা হাতল লাগাতে চাই, সো হাতলটা লাগানোর জন্য আমি এই যেটা নিলাম, এতটুকু নিয়ে দেন আমি এখানে এনে বসায় দিই। ক্লিয়ার বিষয়টা? এখন আমি নৌকার কালারটাকে যদি একটু চেঞ্জ করি, তাহলে শেপ ফিলের কালারটা কি হবে? এটা হচ্ছে নৌকার কালার। এটা হচ্ছে নৌকার উপরে ছাদের কালারটা হবে লাল। এটা দিলাম। দেন আমি বইটার এই অংশটার কালারটা হচ্ছে লাল দিলাম। ওকে। বইটার কালারটা আমি হলুদ দিলাম।
তাহলে এইভাবে করে আপনারা নৌকা আঁকবেন, ফ্ল্যাগ পতাকা বানাবেন। তো এই শেপের ব্যাপারগুলো আপনারা শিখবেন। ক্লিয়ার বিষয়টা? তো এই পর্যন্ত কারা কারা শিখতে পেরেছেন লাভ লিখতে জানান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এবার চলো আমরা একটু সামনের দিকে আগাই। জাস্ট ওয়েট। ঠিক আছে, চলেন একটু সামনের দিকে আগাই। মোটামুটি এই পৃষ্ঠার কাজও করলাম, এটা এই পৃষ্ঠার কাজও করলাম, এই পৃষ্ঠার কাজও করলাম। এখন আমাদের আরো ইনসার্টের কিছু কাজ আছে। ইনসার্টের কি কি কাজ আছে? ইনসার্টের আরো শেপস, স্মার্ট চার্টস, এগুলোরও কিছু কাজ আছে। সো এখানে আসলে আর তেমন কোনো কাজ নেই। হেডার ফুটার আর হচ্ছে স্মার্টের কিছু কাজ আছে। এই কাজটা আমরা একটু দেখে আসি চলেন। সো আমরা একদম নিচের দিকে চলে আসি, আসুন। ওকে, তাহলে আমরা পরে আরেকটা নিচের পৃষ্ঠাতে চলে আসলাম। জাস্ট ওয়েট। এই এনআইডি কার্ডগুলোকে আমরা একটু নিচের দিকে নিয়ে যাই। এই জন্য আমি এন্টারে ক্লিক করে একটু নিচের দিকে নিয়ে আসছি। এই পৃষ্ঠাটাকে একটু খালি করি। এগুলোকে নিচে নিয়ে যায়, হ্যাঁ। তাহলে কতটুকু নিচে নিলাম? এই পর্যন্ত নিয়ে আসলাম। যেহেতু ডিলিট করি না, এখানে রেখে দিলাম। এই পর্যন্ত আমরা ওদেরকে নিয়ে আসলাম, বাস। এখন আমরা কয়টা পেজ খালি পেলাম? এই পেজটা আমাদের একটা খালি পেজ চলে আসলো, এই যে এই পেজ। আমরা এখন কাজ করব, কিসের কাজ করব চলেন একটু দেখাই। তো এখানে আমরা কাজ করতে পারি। ইনসার্টে গিয়ে ক্লিক করে স্মার্টে ক্লিক করলাম। স্মার্টে কি আছে? স্মার্টে কিন্তু কিছু লেখালেখি, কিছু তারতম্য, যেমন ধরেন আপনি এখান থেকে কিছু একটা নিলেন। সাপোজ আমি আপনাকে একটা দেখালাম, এটা আপনি ক্লিক করলেন। স্মার্ট স্মার্টে এই যে এই তিনটা শেপস, এই তিনটা শেপস এর মধ্যে একটার মধ্যে কি লিখলেন? এমএস লেটেস্ট যে ভার্সন আছে, MS 2016। তারপর আপনি এখানে লেখেন এমএস ভার্সন এমএস ভার্সন 2019। তারপর মাইক্রোসফট ভার্সন 2021। বুঝতে পারছি বিষয়টা? সেটা একটু বড় করেন, চাইলে একটু বড় করতে পারেন। ফাইন। তাহলে এইভাবে আপনি যে কোনো একটা কম্পারিজম, এই যে এভাবে করে সুন্দর করে আপনি সাজাতে পারেন। ওকে, সো এটাকে আপনি আরো 3D করতে পারেন। দেখেন, যখন আপনি এখানে ক্লিক করছেন, উপরে দেখেন স্মার্ট আর ডিজাইন একটা অপশন আসছে। তো স্মার্ট আর ডিজাইনের মধ্যে অপশন আছে, এখানে কোন একটা ডিজাইন যদি, জাস্ট ওয়েট, আপনি চাইলে এখান থেকে কালার, যে কোনো একটা কালার চেঞ্জ করতে পারেন। সো আপনি এই কালারটাকে নিলেন, তিন কালার। তারপরে এখানেও কিছু ফরম্যাট আছে, যেমন ধর একটু থ্রি ডি টাইপের। এখানে অনেকগুলো স্টাইল আছে, যে এই স্টাইল, এই স্টাইল, এই স্টাইল, অনেকগুলো স্টাইল আছে। আপনি এখান থেকে যে কোনো একটা স্টাইল নিয়ে দেখেন, খুব সুন্দর হয়ে গেল না বিষয়টা? MS 2016, MS 2019, MS 2021। সিম্পল একটা, খুব সিম্পল ভাবে আমরা কিন্তু এখানে তিনটা ভার্সন খুব সুন্দর করে ফুটিয়ে তুললাম। তো এইভাবে করে আপনারা চাইলে ইনসার্টে ক্লিক করে স্মার্টে যাবেন। স্মার্টে গিয়ে যে কোনো ইনফরমেশন এভাবে করে আপনারা সিলেক্ট করতে, মানে এভাবে করে উপস্থাপন করতে পারেন যে কোনো ইনফরমেশন স্মার্টে গিয়ে। এটার কোনো কাজ নাই স্মার্টে। তারপরে চার্ট, নিচে একটা অপশন আছে চার্ট। কেউ যদি চার্ট চার্ট মেক করতে চান, চার্ট মেক করার মতো যদি কিছু আসে, তাহলে এই যে চার্ট গুলো আছে না, এখান থেকে যে কোনো একটা চার্টের বিভিন্ন টেমপ্লেট আছে। কলাম, লাইন, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, XYZ, মানে যে কোনো একটা চার্ট আপনি যেই চার্ট বানাতে চান, এখান থেকে কিন্তু বিভিন্ন চার্ট আপনি বানাতে পারেন। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এখান থেকে যে কোনো একটা চার্ট আপনি বানাতে পারেন। সাপোজ এই যে চার্টটা আছে, এই চার্টটা আপনি সিলেক্ট করার পর ওকে দিলেন। জাস্ট ওয়েট, ওকে আমি দিলাম, এখানে চলে আসছে এই যে চার্ট, এই যে এখানে যে চার্টটা চলে আসছে। চার্ট আসার সাথে সাথে উপরে কিন্তু খুব সুন্দর করে একটা সারিও চলে আসছে, দেখেন। চার্টও আসছে আবার উপরে, খুব সুন্দর একটা ওয়ার্ডের মতো কিছু একটা আসছে উপরে। সো চার্টও আসছে, আবার চার্টের ভিতরে কোথায় কি, মানে চার্টের ভিতরে কোথায় কি লেখা আছে, ওয়েবশনটা আসে। এখন সাপোজ আপনি যে রেজাল্ট শিট বের করছিলেন না, রেজাল্ট শিট। সো রেজাল্ট শিটের এখানে দেখেন, এই যে এটা হচ্ছে ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরি কোথায় লেখা? এই যে এখানে। সো ক্যাটাগরি লেখার ভিতরে আপনি যদি লেখেন রহিম, RAHIM, রহিম। নিচে যেন কি ছিল? করিম, KARIM, করিম। তারপরে নিচে যেন কি ছিল? মুশফিক, MUS, মুশ মুশফিকুর। আরো যদি কেউ থাকে তাহলে সেটাকেও অ্যাড করেন, রাসেল। এখন এটা হচ্ছে, দেখেন আমি নাম এখানে চেঞ্জ করার সাথে সাথে এই যে এই জায়গায় কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে, হয়েছে কি না? এই জায়গায় নাম
চেঞ্জ কিন্তু হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এই যে চার্টের নিচে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এখন কালারের যে ব্যাপারটা আপনি দেখেন, এই দেখেন এই সিরিজের কালারটা হচ্ছে এরকম, সিরিজ টুর কালার একরকম এবং সিরিজ থ্রির কালার একরকম। তাহলে সিরিজ ওয়ানের কালারটা একটু ডিপ, সিরিজ টুর কালারটা আরেকটু কম ডিপ, এবং সিরিজ থ্রি হচ্ছে আরো লাইট। তাহলে এটা সিরিজ ওয়ান, এটা সিরিজ টু, এটা সিরিজ থ্রি। সুতরাং এখানে যদি আমি একটা হিসেব করি, এই সিরিজ ওয়ান যেটা আছে, এই সিরিজ ওয়ানটা ধরেন বাংলা, আমি সিরিজ ওয়ানের জায়গায় কি লিখলাম? বাংলা, BANGLA, বাংলা। সিরিজ টুর জায়গার মধ্যে আমি কি লিখলাম? ইংলিশ। সিরিজ থ্রি এই জায়গার মধ্যে আমি কি লিখলাম? ম্যাথ। এখন এখানে হচ্ছে আপনার সর্বোচ্চ মার্ক দেওয়া হচ্ছে 60 পর্যন্ত। আমরা চাইলে এখান থেকে মার্ক চেঞ্জও করতে পারি, রো চেঞ্জ করতে পারি, সবকিছু এখানে চেঞ্জ করার অপশন আছে ফরম্যাটে। এখানে উপরে দেখেন একটা ফরম্যাট দেওয়াই আছে এরকম, অনেকগুলো ফরম্যাট এখানে আছে, যে কোনো একটা ফরম্যাট এখান থেকে আপনি চুজ করতে পারেন। তো আমি এটাই চুজ করলাম, আর কোনো ফরম্যাট নিলাম না। এখানে আপনি মনে করেন কত পাইছেন? সাপোজ আপনি এখানে যেহেতু 0 1 2 3 4 5 6 দেওয়া আছে, আপনি পেয়েছেন কত? 50। 50 না, আপনি ধরেন 5 পাইছেন। এখানে আপনি পেয়েছেন 3 2, 3.2। মুশফিক পেয়েছে হচ্ছে 6 পয়েন্ট, ডাইরেক্ট 6 পাইছে। রাসেল পাইছে হচ্ছে 2। আচ্ছা, এখানে যদি আমি 80 লিখি তাহলে কি আসে? 80। ওয়াও, 80 তো চলে আসছে। তাহলে মুশফিক 80 পাইছে, করিম পাইছে হচ্ছে বাংলাতে 70, মুশফিক পাইছে হচ্ছে বাংলাতে 60, হ্যাঁ, রাসেল পাইছে হচ্ছে বাংলাতে 40। তাহলে আমরা কি দেখলাম এখানে? আমরা এখানে দেখলাম বাংলাতে মুশফিক, রহিম, এই যে রহিম, করিম, মুশফিক এবং রাসেল। তারপরে ইংলিশে হচ্ছে রহিম পাইছে 33, করিম পাইছে 40, মুশফিকুর পাইছে 38 এবং রাসেল পাইছে হচ্ছে 20। ম্যাথ, ম্যাথে পাইছে 33, ও পাইছে হচ্ছে 50 এবং ও পাইছে হচ্ছে 70 এবং সে পাইছে হচ্ছে 20। ফেল করছে। তাহলে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজির মূলত একটা আহ, এটা হচ্ছে একটা চার্টের মাধ্যমে আমরা এটা উপস্থাপন করে ফেললাম। ওকে, এখানে একটা টাইটেল চাইলে আপনি দিতে পারেন, রেজাল্ট শিট, রেজাল্টের একটা টাইটেল। রেজাল্ট, রেজাল্ট হচ্ছে চার্ট, রেজাল্ট চার্ট। এই চার্ট দেখলে বোঝাই যাবে বাংলা, ইংলিশ এবং ম্যাথের একটা ক্যালকুলেশন এখানে বোঝানো হয়েছে টেবিলের মাধ্যমে, এটা চার্টের মাধ্যমে। তো এই পর্যন্ত কারা কারা বুঝতে পারছেন? এটা কিন্তু বুঝার ব্যাপার, অনেক লম্বা ক্লাস হচ্ছে, বাট যদি একবার বুঝতে পারেন তাহলেই হয় আর কি। নেক্সট টাইম আর এরকম মানে প্যারা নিতে হবে না। সো আমরা তাহলে ইনসার্টের ব্যাপারটা মূলত ওই যে চার্ট টার্ট যা আছে, ইনসার্টের শেপ চার্ট, স্মার্ট, সবকিছু আমরা শিখলাম। এখন চলেন ইনসার্টের এখানে আর কিছু নাই শিখার। সো আমরা আরেকটা পেজে চলে যাই, নিচে আরেকটা পেজে চলে আসলাম। এখানে দেখেন হেডার এবং ফুটার আছে। আপনি হেডারে যদি কি করতেছেন, মানে হেডার, হেডারটা আপনি কেমন নিতে চান? হেডার মানে উপরে উপরে কোনো একটা অংশে আপনি ধরেন কোনো একটা নাম টাম লিখবেন বা তারিখ মারিখ দিবেন বা কিছু একটা সংখ্যা লিখতে চান। আপনি যদি এই যে এটা নিতে চান তাহলে এটা এখানে ক্লিক করেন, দেখেন এই যে উপরে একটা শিরোনাম কিন্তু চলে আসে। এই টাইটেলের ভিতরে যদি আপনি এখানে লেখেন পেজ নাম্বার 1, পেজ 1, বাস। সো আমি এখানে হেডার ফুটার এই যে দেখেন পেজ নাম্বার 1, নিচে কিন্তু এভাবে পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3 এভাবে কিন্তু চেঞ্জ হতে থাকবে। আমি যখনই পেজ এভাবে করব তখনই চেঞ্জ হতে, এখানে যে পেজ নাম্বার 1 কিন্তু চলে আসে। সো আমার এগুলো আসলে দরকার নাই, হেডার ফুটার এগুলো প্রয়োজন নাই। ইনসার্টে ক্লিক করার পর হেডার এবং ফুটার, রিমুভ হেডার, আমি রিমুভ হেডার দিয়ে দিলাম। সো হেডার ফুটার এখান থেকে আপনি চাইলে করতে পারেন। সো এখানে আর কোনো কিছু নাই। আপনার অনেক সময় সূত্র খুঁজেন না, ইকুয়ালেশনে যে দেখেন এখানে অনেক সূত্র আছে। যে কোনো সূত্র যখন আপনার দরকার, এখান থেকে সাইন থিটা কস থিটা যে সূত্রগুলো এখানে লেখা যায় না, ওই সূত্রগুলো এখানে দেওয়া আছে ইকুয়েশনের মধ্যে। আবার সিম্বল আছে কিছু, যে সিম্বল গুলো আপনি সহজে আনতে পারেন না, সো এখান থেকে যে কোনো একটা সিম্বল আপনি নিয়ে আসতে পারেন। সিগনেচার লাইন, ডেট এন্ড টাইম, ডেট এন্ড টাইমে ক্লিক করলে কিন্তু এখানে আপনি ডেট এন্ড টাইম কোন ইয়েতে আপনি ক্লিক করতে চাচ্ছেন, কোন ফরম্যাটে। সেট এজ এ ডিফল্ট, সো ডিফল্ট যদি সেট করতে চান, এটা কিন্তু ডিফল্ট যে সেট হয়ে গেছে দেখেন, 9 তারিখ 9 মাস 2023 10টা 42 মিনিটে আপনি এটার কাজ শুরু করছেন। সো আমার এটা দরকার নেই, ডেট এন্ড টাইম এগুলো ডিফল্টের কোনো প্রয়োজন নেই।
সো আমি এগুলো হচ্ছে রিমুভ করে দিব। এগুলো এখানে আনার কোনো প্রয়োজন নেই। দ্যাটস ইট। তাহলে এখন আমি মূলত হোমের কাজ শিখলাম, ইনসার্টের ক্লাস শিখলাম, এখন ডিজাইনের কাজ। ডিজাইনে আসলে তেমন কোনো কাজ নাই, ডিজাইনের কোনো কাজের দরকার নাই। সো ডিজাইনে এই যে টাইটেল এবং শিরোনাম, হেডিং টেডিং, এগুলোর কোনো কিছু কোনো প্রয়োজন নেই। এগুলো যেভাবে যা আছে সেভাবে তাই থাকবে। এগুলো দিলে আরো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, আর আপনার মাথা আওলায় যাবে। সো ডিজাইনের এই যে এই জায়গায় টাইটেল এবং হেডিং মেডিং, এগুলো ওদের ফরম্যাটে দিছে, ওদের ফরম্যাটে আমরা করব না, আমরা আমাদের নিজস্ব ফরম্যাটে করব। আপনি চাইলে এখান থেকে থিম চেঞ্জ করতে পারেন, যে কোনো একটা থিম নিতে পারেন। সো থিম নেওয়ার কোনো দরকার নেই। ওয়াটারমার্ক, অনেক সময় দেখবেন যে কাগজের মধ্যে কেউ যদি একটা বুলেট শিট দিয়ে থাকে, ওই বুলেট শিটের মধ্যে একটা ওয়াটারমার্ক থাকে। আপনি এখান থেকে কোনো একটা ওয়াটারমার্ক, ওয়াটারমার্কটা কি কোনাকুনি লেখাই হবে, নাকি ওয়াটারমার্কটা এইভাবে লেখাই হবে? ঠিক আছে, কিভাবে হবে? আপনি জাস্ট একটা ওয়াটারমার্ক এখান থেকে চুজ করলেন। সো ওয়াটারমার্ক শুধু চুজ করলেই হবে না, একটা ওয়াটারমার্ক নেওয়ার পরে এটাকে এই যে দেখেন, মোর ওয়াটারমার্ক ফ্রম দ্য অফিস.কম বা কাস্টমস ওয়াটারমার্ক। কাস্টমস ওয়াটারমার্কে আপনি যখন একটা ওয়াটারমার্ক চুজ করলেন, দেখেন একটা ওয়াটারমার্ক কিন্তু অলরেডি চলে আসছে। এই যে একটা ওয়াটারমার্ক আসছে না, এই যে এটা কনফিডেন্টাল, কনফিডেন্টিয়াল একটা ওয়াটারমার্ক কিন্তু চলে আসছে। তো আপনি যেটা করবেন জাস্ট হচ্ছে আপনি এখানে ওয়াটারমার্কে ক্লিক করে জাস্ট হচ্ছে যে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর এখানে আপনি যে কনফিডেন্টাল যে লেখাটা আছে এখানে আপনার নাম লিখেন, আব্দুল্লাহ। ল্যাঙ্গুয়েজটা কি দিবেন, বাংলা ইংরেজি যেটাই দিতে চান। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে সিলেক্ট করে নিতে পারেন, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ। সো আমি যেহেতু এখানে বাংলা মানে ইংলিশটা ব্যবহার করবো, সো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম। এখানে আমি টেক্সট কি লিখবো, জাস্ট ওয়েট। ওয়াটারমার্ক, ওকে। কাস্টমসে আমি আবারও ক্লিক করি, ক্লিক করার পর এখানে টেক্সটটা কি হবে, আমার নাম হবে এখানে। সাইজ এটা অটো দিয়ে দিলাম। ওয়াটারমার্কের কালারটা কি হবে, যে এই কালারটা দেই, এই কালারটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, বাস। ক্লোজ। এখন কিন্তু আমার নাম চলে আসছে ওয়াটারমার্কে, ওকে। প্রত্যেকটা পেজে পেজে কিন্তু আমার নাম চলে আসে, যেখানে ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের পেজে পেজে কিন্তু খুব লক্ষ্য করে দেখবেন আমার নাম চলে আসে। এটা হচ্ছে ওয়াটারমার্ক। সো ওয়াটারমার্কের কোনো দরকার নেই। আবার পেজের কালার, যারা পেজের কালার করতে চান তারা এখান থেকে যে কোনো একটা পেজের কালার, মনে করেন যে বুলেট শিটের মধ্যে অনেকগুলো পেজের কালার থাকে না। সো আপনারা যারা পেজের কালার করতে চান, লাল, নীল, সাদা, কালা, ঠিক আছে, আমি হলুদ কালার করলাম। তো যারা কালার করতে চান কালার করে নেবেন, আর কালার না করতে চাইলে না করবেন, অসুবিধা নেই। তো আমি আগের মতো রাখলাম। পেজে বর্ডার, অনেক সময় আপনারা পেজে বর্ডার দিতে চান, অনেক সময় পেজের মধ্যে বর্ডার লাগে সাজানোর জন্য। সো আপনি এখান থেকে যে কোনো একটা বর্ডার নিতে পারেন। সো এই যে এই বর্ডারটা নিতে পারেন, এই বর্ডারটা নিতে পারেন, এই বর্ডারটা নিতে পারেন। ঠিক আছে, বর্ডারে আপনি যেটাই নিতে চান নিতে পারবেন, অসুবিধা নেই। বর্ডারের কালারটা কেমন হবে, কালারটা ব্ল্যাক হবে। বর্ডারের ভিতরে কোনো আর্ট দিতে চান কিনা, যদি এই যে এগুলো দিয়ে আপেল টাপেল এগুলো দিয়ে বর্ডার দিতে চান, কলম টলম দিয়ে বর্ডার দিতে চান, স্টার দিয়ে বর্ডার দিতে চান, মনে করেন যে আপনি স্টারটাকে সিলেক্ট করার পর এখানে ক্লিক করলেন, দেখেন প্রত্যেকটা পেজে কিন্তু বর্ডার হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? এই বিষয়টা কারা বুঝতে পেরেছেন? প্রত্যেকটা পেজের কিন্তু সাইডে বর্ডার হয়ে গেছে। আপনি না চাইলেও কিন্তু বর্ডার এখন হয়ে গেছে। সো এইভাবে করে কিন্তু আপনি প্রত্যেকটা পেজে কিন্তু বর্ডার দিতে পারেন, বর্ডার। ওকে, খুব সুন্দর হয়ে গেল না বিষয়টা? প্রত্যেকটা পেজের সাইডে কিন্তু এখন খুব সুন্দর বর্ডার হয়ে গেছে। সেইভাবে করে আপনারা চাইলে বর্ডার দিতে পারেন এই পেজের এখানে গিয়ে, অথবা আপনি বর্ডার না দিতে চাইলে বর্ডারে এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে জাস্ট ক্যান্সেল করে দিলেই হয়ে যাবে। হোল ডকুমেন্টে নাও দিতে পারেন, আবার একটা একটা ডকুমেন্টও দিতে পারেন। এখান থেকে দিস সেকশন, একটা সেকশনে দিতে পারেন, ফার্স্ট পেজে দিতে পারেন। হ্যাঁ, দিস সেকশন অল অ্যাকসেপ্ট ফার্স্ট পেজ, এটাতে আপনি ক্লিক করলে দেখেন এখানে যেটা হলো। আবারও এখানে ক্লিক করার পর জাস্ট হচ্ছে দিস সেকশন, ওকে, যাই হোক। তাহলে এইভাবে আপনি যে বর্ডার মার্কটা দিয়েছেন এই বর্ডার মার্কটা আপনি চাইলে রাখতেও পারেন, আবার চাইলে আপনি সরায় ফেলতে পারেন, ওকে। তাহলে আমি এখন আপাতত সরাইতে চাচ্ছি না, বর্ডারটাকে সরাইতে চাচ্ছি না। আবার চাইলে আমি সরাইও দিতে পারি, এটা আমার খুশি। সো আমি এখান থেকে যদি নানে ক্লিক করি তাহলে প্রত্যেকটা বর্ডার মার্ক কিন্তু চলে যাবে। নন, ননে যদি ক্লিক করে এখানে আমি ওকে করে দিই তাহলে একটা বর্ডার মার্কও এখানে থাকবে না। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম হোম, ইনসার্ট এবং হচ্ছে ডিজাইন, লেআউট। লেআউটে কিছু ইনফরমেশন ব্যাপার আছে। লেআউট, আমরা যারা লেআউটটা নিয়ে কাজ করছি, চলেন আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেই। ফাইলে ক্লিক করে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্টস নিলাম। এই ডকুমেন্টসে আমরা লেআউটের ব্যাপারটা একটু দেখাই। লেআউট, লেআউট মানে হচ্ছে কোন একটা, মানে লেআউট আপনি যেভাবে করে রাখছেন, এখন লেআউট কিন্তু একটা পেজ,
পেজকে আপনি চাইলে হরিজন্টাল লেআউটও রাখতে পারেন, আবার হচ্ছে এটা ভার্টিক্যালও রাখতে পারেন, লম্বা লম্বা করে রাখতে পারেন। আবার সার্টিফিকেট বানানোর জন্য এটাকে আপনি উইডথটাকে বেশি বাড়িয়ে রাখতে পারেন। সো আপনি এখান থেকে লেআউটে ক্লিক করার পর এটাকে ওরিয়েন্টেডও দিতে পারেন, ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ হচ্ছে আপনার পেজটা এই যে এভাবে, মনে করেন আপনার হাতে একটা পেজ আছে, এই যে পেজ, এটা একটা পেজ সাপোজ, এই পেজটাকে যদি আপনি এভাবেই রাখেন তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার মানে ওরিয়েন্টেশনটা আপনি করবেন। বাট এটা দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে পোর্ট্রিয়েট, এটা হচ্ছে এখন পোর্ট্রিয়েট, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, ল্যান্ডস্কেপ হচ্ছে আপনার সার্টিফিকেটের ক্ষেত্রে হয়, আর পোর্ট্রিয়েট হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য, অফিসিয়াল কোনো লেখালেখির জন্য, ইমেল করার জন্য, চিঠি লেখার জন্য। তাহলে এই ব্যাপারগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। ওকে, তাহলে আপনি এখানে ল্যান্ডস্কেপ তো রাখার কোনো দরকার নেই, পোর্ট্রিয়েটে রাখলাম, পোর্ট্রিয়েটে রাখলাম। এখন পোর্ট্রিয়েটে রাখার পর লেআউটটা আমি ঠিকঠাক করলাম। সো মার্জিন মানে কোন পাশে কতটুকু মার্জিন হবে, মার্জিন ছাড়া তো হবে না। সো আমি মার্জিন নেওয়ার জন্য এখানে 1 ইঞ্চি করে রাখবো না হাফ ইঞ্চি করে রাখবো, এই যে এখানে কিন্তু দেওয়া আছে উপরে কত নিচে কত। টপে আপনি 1 ইঞ্চি রাখেন, বামে আপনি 2 ইঞ্চি করে রাখেন, এই যে বামে 2 ইঞ্চি করে, টপে 1 ইঞ্চি করে। অথবা আপনি সব দিকে সমান করে রাখতে চাইলে আপনি মার্জিনে ক্লিক করার পরে যে টপ 1 ইঞ্চি, নিচেও 1 ইঞ্চি, বামেও 1 ইঞ্চি, ডাইনেও 1 ইঞ্চি, যা আছে সব। আবার হাফ ইঞ্চি করে রাখতে চাইলে হাফ ইঞ্চি করে রাখতে পারবেন। সো আমি 1 ইঞ্চি করে রাখলাম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট। লেআউটের কাজ শেষ। এখন কত হচ্ছে, আমি একটা দরখাস্ত লিখবো। কি লিখবো? একটা অ্যাপ্লিকেশন লিখবো। অ্যাপ্লিকেশন লিখলেই কিন্তু আমার ক্লাস শেষ। তাহলে অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় এটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখা দরকার আছে, দেখার দরকার আছে কিনা। অ্যাপ্লিকেশনের যে ব্যাপারটা এটা আমরা সরাসরি চলেন একটু দেখে আসি অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়। আর এই জন্য আমি একটা অ্যাপ্লিকেশনের একটা ফরম্যাট আমি দেখি রেডি করি, একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট আমি খুঁজে বের করি কোন ফরম্যাটে আমি অ্যাপ্লিকেশনটা লিখবো। সো কোন একটা ফরম্যাটে আমি অ্যাপ্লিকেশন বের করি, চলেন। ওকে, চলেন একটু সামনের দিকে আগাই। যেটা করছিলাম এখানে, আহ, একটা দরখাস্ত আমি বের করি, এখান থেকে বের করে দেন এটাকে আমি অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। দেখি আমার কম্পিউটারে দেওয়া আছে কিনা, কোথাও একটা অ্যাপ্লিকেশন লেখা আছে কিনা, রিজম টিজম। ওকে, একটা রিজম লেখা আছে এক জায়গায়। সো এটাকে ওপেন করে নিই। ওপেন করব কিসের মাধ্যমে? ওপেন করি ক্রোম, ক্রোমো দিয়ে ওপেন করব। ঠিক আছে, ক্রোমো দিয়ে ওপেন করি। রিজম আমি ওপেন করলাম ক্রোমো দিয়ে। ঠিক আছে, তাহলে চলেন, আমার এখানে কিছু বিষয় থাকতে পারে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আপনাকে একটু যদি দেখায় নেই, আমি এরকম একটা অ্যাপ্লিকেশন বানাবো। আপনাকে একটু দেখাই তাহলে সুবিধা হবে আপনার জন্য। এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আমি বানাবো, এই যে এই ধরনের রিজম অফ, এখানে একটা ছবি থাকবে, এরকম এরকম কিছু লেখালেখি থাকবে, তারপর হচ্ছে যে নিচে একটু ক্যারিয়ার অবজেক্টিভ থাকবে, একাডেমিক কোয়ালিফিকেশন থাকবে, কম্পিউটার এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ স্কিল, এবং নিচে আরেকটা মানে 2 পৃষ্ঠার একটা অ্যাপ্লিকেশন লিখবো রঙিন পেজে। হ্যাঁ, 2 পৃষ্ঠার একটা অ্যাপ্লিকেশন লিখবো। সো অ্যাপ্লিকেশনের জন্য আমি সরাসরি ওয়ার্ডে চলে যাব, সরাসরি ওয়ার্ডে একটা নতুন পেজে আমি চলে যাব। সো চলেন, আমরা যারা অ্যাপ্লিকেশন লেখা বুঝি না, মোবাইল থেকে আমরা নতুন একটা পেজ নিলাম। পেজ লেখার পর এখানে আমি লিখলাম কি, রিজম অফ, RESUM, রিজম অফ। নাম কার হবে? AVDULLH, আব্দুল্লাহ আল আমিন সাপোজ। তারপরে ধরেন আমার এখানে কিসের ঠিকানা লিখতে পারি, এখানে সাপোজ আমার হচ্ছে ইমেল অ্যাড্রেস, সেল ফোন, হোম অ্যাড্রেস, এগুলো আমরা এখানে লিখবো। তাহলে MAIL, ইমেল, দেন হচ্ছে সেল ফোন, তারপর হচ্ছে আপনার হোম। ওকে, এখন আসলে লেখাগুলো অনেক ছোট দেখা যায়, আমি লেখাটা একটু বড় করে, রিজম অফ, রিজম অফ যে লেখাটা আছে এটাকে একটু ডিক্রিজ করে দেই, একটু হচ্ছে বাড়ায় দিই লেখাটাকে। রিজম অফ, এই লেখাটাকে একটু বোল্ড করে দিলাম। তো কার নামে রিজমটা হবে? আব্দুল্লাহ আলামিন। তাহলে এই লেখাটা একটু বোল্ড করে একটু বড় করে দিলাম, রিজম অফ আব্দুল্লাহ। দেন নিচে যে এই বিষয়গুলো আছে সেগুলো একটু বড় করে দিলাম, একটু বড় করে জাস্ট একটু বোল্ড করলাম। ফাইন। এখন কত হচ্ছে, আমার একটা ছবি এখানে আমি অ্যাড করতে চাই। সো ইনসার্টে ক্লিক করে পিকচারে গেলাম, পিকচারে যাওয়ার পর আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, দেখা না গেলে তো আবার বুঝবেন না তারপর কিছু। তো আমি এখান থেকে কি করলাম, নাম লিখলাম রিজম অফ, নাম লেখার পরে নাম কি, আব্দুল্লাহ, ইমেল অ্যাড্রেস, সেলফোন নাম্বার, হোম অ্যাড্রেস, এগুলো আমি এখানে লিখবো। তো একটা ছবি আমি এখানে অ্যাড করতে চাই। তো ছবি অ্যাড করার জন্য ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, পিকচারে যাওয়ার পরে এখান থেকে একটা ছবি খুঁজে বের করে দেখি আমার ছবিটা কোনটা। কোন একটা ছবি আমি এখানে দিব। ডাউনলোডে গেলাম, ডাউনলোডে গিয়ে কোন ছবিটা আমি এখান থেকে নিতে পারি, জাস্ট ওয়েট। তা আমার তো কোন ছবি এখানে খুঁজে পাচ্ছি না, কার ছবি দেই।
আচ্ছা, এই ছবিটা আমি দিব ফর এন এক্সাম্পল, আমি এই ছবিটা দিলাম। এখন এই ছবিটা, যে ছবিটা তো আমি নাড়ানাড়ি করতে পারছি না, তাহলে এই ছবিটাকে মুভমেন্ট করার জন্য কি করতে হবে? এক্সকিউজ মি, কি অ্যান্সারটা দিবে? ছবিকে নাড়ানোর জন্য কি করতে হবে এমডি খোকন? অ্যান্সার দাও। আমি এখানে অ্যাপ্লিকেশন নিয়ে আসছি, তো অ্যাপ্লিকেশনে একটা ছবি আমি ইনসার্ট করলাম, এই ছবিটাকে আমাকে কি করতে হবে বলেন? এই যে ছবিটা, এই ছবিটা আমি মুভ করতে পারছি না। আমি এখানে একটা লিখছি, বাট দরখাস্তের মধ্যে আমার এই ছবিটা অ্যাড করতে হবে, সো ছবিটা আমি মুভ করতে পারছি না, এই জন্য কি করতে হবে সুজন, খোকন? খোকন কি করতে হবে? রেপ টেক্সটে যেতে হবে, রেপ স্যার ওই রেপ টেক্সটে যাওয়ার টেস্টে পরে যেতে তারপর হবে। থ্রো করতে হবে, রাইট? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি এটা সরাসরি কি করবো, এখন রেপ টেক্সটে চলে যাবো, আপনি মিউট করে ফেলেন নিজেকে। তাহলে আমি চলেন রেপ টেক্সটে যাবো। হ্যাঁ, ছবির উপরে ক্লিক করার পর আমি মাউসের রাইট বাটনে ক্লিক করার পর রেপ টেক্সটে গেলাম, রেপ টেক্সট থেকে আমি দ্রোতে ক্লিক করলাম, দ্রোতে ক্লিক করার পর আমি কিন্তু এখন লেখাটাকে যে কোনো সাইডে নিতে পারি। So, ছবিটাকে একটু ছোট করে, জাস্ট আমি ছবিটাকে একটু ছোট করে নিই। ফাইন, ছবিটা আমি ছোট করে নিলাম। এখন ছবিটা আমি কি করব, একটু উপরের দিকে নিয়ে যাই। এই যে এখানে আমি বসাই দিলাম খুব সুন্দর করে স্মুথলি। তাহলে এই জায়গায় আমি ছবির সাথে একটু ম্যাচ করে এই জায়গায় আমি বসাই দিলাম ছবিটা। ছবি বসাই দিলাম, সাইডে মার্জিন করা আছে, অসুবিধা নেই। তাহলে আব্দুল আলমিন ইমেল অ্যাড্রেসটা কি? ইমেল অ্যাড্রেস আছে। ফাইন, সেলফোন নাম্বারটা ধরেন এখানে। ওকে, হোম অ্যাড্রেসটা ধরেন হচ্ছে মালিবাগ, শান্তিবাগ, 2727। ওকে। তো এরপরে আমার কি এখানে কি ছিল, এরপরে ছিল হচ্ছে আমার কেরিয়ার অবজেক্টিভ। সো কেরিয়ার অবজেক্টিভের যে ব্যাপারটা আছে, কেরিয়ার অবজেক্টিভ, এটা আমি একটু কপি করি। কপি করে জাস্ট আমি এখন কেরিয়ার অবজেক্টিভটা ওয়ার্ডে বসায় দিব। আমরা এখন সরাসরি ওয়ার্ডে চলে যাই। আচ্ছা, ওয়ার্ডে আমি এখানে কি বসাবো, কেরিয়ার অবজেক্টিভ। সো আমার এখানে একটা লেখা থাকবে, এটা হচ্ছে কেরিয়ার অবজেক্টিভ। এই কেরিয়ার অবজেক্টিভটা জাস্ট ওয়েট, ফরম্যাট সোর্স। ওকে, ওকে, কেরিয়ার অবজেক্টিভ, যাই হোক, মার্জিন ফরম্যাট। তাহলে এখানে আমার কেরিয়ার অবজেক্টিভ আমি দিব। সো কেরিয়ার অবজেক্টিভের যে লেখাটা আছে এটাকে একটু সাইজ বড় করে নেই। এটা হচ্ছে আমার কেরিয়ার অবজেক্টিভ। সো কেরিয়ার অবজেক্টিভের নিচে আমি একটা বর্ডার দিতে চাই, বর্ডার, বটম, বটম বর্ডার। এখন বর্ডার দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই যে প্যারাগ্রাফের অপশনে যে লেখা আছে না বর্ডার, এক্সকিউজ মি, এই যে প্যারাগ্রাফের অপশনে যে বর্ডার লেখা আছে না, এই যে বর্ডার, এই বর্ডারে ক্লিক করে আমি একটা বটম বর্ডার দিব, বটম, বটম বর্ডার দিয়ে দিলাম। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, কে কে বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো সবাই, না? যাই হোক, বুঝতে যেতে পারছেন, আর কোনো সমস্যা নাই। জাস্ট ওয়েট, আমি তাহলে যে বর্ডারটা দিয়েছি বর্ডারটা একটু রিমুভ করে নিই। নো বর্ডার, নো বর্ডার, বাস। ওকে, তাহলে এখানে আমি একটা জাস্ট একটা সিম্পল একটা বর্ডার নিয়ে নিলাম। এখন কেরিয়ার অবজেক্টিভ আমার কি হবে, কেরিয়ার অবজেক্টিভের নিচে একটা বর্ডার চিহ্ন নিলাম। বর্ডার চিহ্ন নেওয়ার পরে আমি জাস্ট এখানে কেরিয়ার অবজেক্টিভে কিছু অপশন আমি আগে থেকে লিখে রেখেছিলাম, ওই লেখাগুলোকে জাস্ট আমি কপি করে নিই। আমার স্ক্রিন কি দেখা যায়? হুম, স্ক্রিন দেখা যাচ্ছে তো, না? কেরিয়ার অবজেক্টিভ এই লেখাটাকে আমি আরেক জায়গা থেকে কপি করে নিয়ে আসছি। এখন এই কপি করা লেখাটাকে আমি একটু
বুলেট পয়েন্ট আকারে দিই, তাহলে বুলেট পয়েন্ট আকারে কোন বুলেট পয়েন্ট আকারে দিতে পারি? ঠিক চিহ্ন। ওকে ফাইন। এর সামনে ঠিক চিহ্নটা আমি আবারও নিয়ে আসি দেখি। লেখাটা একটু পিছনের দিকে চলে গেছে না? জাস্ট ওয়েট। ওকে। আমি লেটারগুলোকে আরেকটু স্মল করে নিব। ওকে, আরেকটু স্মল করে নিলাম। ইন্টারে ক্লিক করে আরেকটু নিচে নামায় দিই। তাহলে এখানে মূলত আমার কেরিয়ারের অবজেক্টিভ গুলো এখানে নিয়ে আসলাম, দেন হচ্ছে এটার নিচে আর কি আর আনবো। জাস্ট একটু অপেক্ষা করি। একাডেমিক কোয়ালিফিকেশন, এখন কি নিয়ে আসবো? একাডেমিক কোয়ালিফিকেশন। জাস্ট আমি ওয়ার্ডে ক্লিক করে আবারও একাডেমিক কোয়ালিফিকেশনটা নিয়ে আসি, চলেন। তো স্ক্রিন শেয়ারে ক্লিক করি, স্ক্রিন শেয়ারে ক্লিক করার পর এখানে জাস্ট আমি লিখবো একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশন। এখানে একটা বর্ডার নিয়ে আসি, বটম বর্ডার, স্ট্রেট। ওকে। তাহলে একাডেমিক কোয়ালিফিকেশন নিচে একটা বটম বর্ডার নিয়ে আসলাম। সো একাডেমিক কোয়ালিফিকেশন নিচে আমি কি দিব? এখন আমি চাইলে এখানে এসএসসি এইচএসসি লিখে ফেলতে পারি, অথবা বক্স আকারে দিতে পারি। আপনি ধরেন এখানে লিখলেন এইচএসসি। এসএসসি। এসএসসি ঢাকা বোর্ড 2017, 2017। জিপিএ কত? জিপিএ 5। আবার আপনি লিখতে পারেন এইচএসসি, এটাও লেখেন ঢাকা, ঢাকা বোর্ড 2019। হচ্ছে জিপিএ কত? 4.30। 4.30। আবার ধরেন HONOURS, অনার্স, এটা হচ্ছে স্টার্টিং, স্টার্টিং অবস্থায় আছে। সো ওকে। তাহলে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের লেখাগুলো একটু অনেক বেশি হাই হয়ে গেছে, এটা একটু স্মল করে, বোল্ড লেখাটাকে একটু ছড়াই দিয়ে একটু স্মল করে দেন। ওকে ফাইন। তাহলে মূলত একাডেমিক কোয়ালিফিকেশনও কিন্তু ডান। এখন আর কি করতে হবে? কম্পিউটার এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। কম্পিউটার এক্সপিরিয়েন্স, দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। তাহলে আমরা এখানে এখন কি উঠাবো? কম্পিউটার এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলটা কি আছে সেটা আমরা এখানে লিখবো। কম্পিউটার এক্সপিরিয়েন্স, COMPUTR, কম্পিউটার এক্সপে কম্পিউটার এক্সপিরিয়েন্স। তো কম্পিউটার এক্সপিরিয়েন্স লেখাটাকে একটু বোল্ড করে দিই, একটু বোল্ড করে একটু বড় করে দিলাম। দেন আমি এটা নিচে বটম নিয়ে আসলাম। ওকে, জাস্ট ওয়েট। নো বর্ডার দেই, একটু নিচের দিকে এনে। ওকে, জাস্ট মিনিট, আমি আবারও বর্ডারটাকে একটু সরাই দিই। নো বর্ডার। তাহলে
কম্পিউটার এক্সপিরিয়েন্সের নিচে একটা বর্ডার দিয়ে দিলাম, বর্ডার দেওয়ার পর এখানে আমি জাস্ট লিখবো কম্পিউটার অপারেটিং। অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম আমি কি কি পারি, এটা যদি আমি এখানে এভাবে করে লিখে দিই, পেস্ট করে, এটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম, জাস্ট একটু বড় করে দিয়ে এখানে লিখে দিলাম। এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, মানে এই সম্পর্কে আমি এতটুকু জানি। এই লেখাটাকে একটু স্মল করে দেই। ওকে, তাহলে এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, কম্পিউটার উইন্ডোজ এন্ড মোর অপারেটিং সিস্টেম মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ স্কিল আমি এখানে ক্লিক করার পর জাস্ট এটা স্মল করে দিয়ে একটু বড় করে দিয়ে দেন হচ্ছে এখানে আমি একটা কলম দিয়ে দিলাম। ল্যাঙ্গুয়েজ স্কিলের নিচে আমাকে কি করতে হবে? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ স্কিলটা মনে হয় আমাকে পরের পৃষ্ঠাতে হয়তো দিতে হতে পারে। না, পরের পৃষ্ঠা দিতে হবে না। জাস্ট এখানে একটা বটম, একটা বর্ডার নিয়ে আসি। নো বর্ডার, এটাকে একটু ক্রস করে এখানে নিয়ে এসে দেন হচ্ছে এখান থেকে টপ বর্ডারটা দিয়ে দিই। হুম। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ স্কিল কি? ENGLISS, ইংলিশ হচ্ছে বেসিক, বাংলা হচ্ছে কি ফ্লুয়েন্ট, FLUENT, ফ্লুয়েন্ট। বাস, তাহলে আমার ল্যাঙ্গুয়েজ স্কিল ইংলিশটা হচ্ছে বেসিক আছে আর বাংলাটা হচ্ছে ফ্লুয়েন্ট আছে, সো এই লেখাটাকে একটু ইয়ে করে নেই। ল্যাঙ্গুয়েজ স্কিলের পর এখন কি? এখন নেক্সট পেজে আমরা চলে যাই। আমরা এখন নেক্সট পেজে চলে আসছি। নেক্সট পেজে আমরা এখানে লিখবো পার্সোনাল ইনফরমেশন। কি লিখবো? পার্সোনাল ইনফরমেশন কি লিখবো আমরা নেক্সট পেজে এখানে? সবাই আছেন সাথে না ঘুমাচ্ছেন? এত লম্বা ক্লাসগুলো তো ঘুমানোরই কথা। পার্সোনাল ইনফরমেশন, হ্যাঁ। পার্সোনাল ইনফরমেশন আমি জাস্ট হচ্ছে কার্সরটাকে পার্সোনাল ইনফরমেশন লেখার নিচে নিয়ে আসলাম। নিচে আনার পরে আমি জাস্ট যে এখানে বর্ডারে ক্লিক করার পর আমি একটা টপ বর্ডার অথবা বটম বর্ডার নিয়ে আসবো। তাহলে পার্সোনাল ইনফরমেশন নিচে একটা বর্ডার নিয়ে আসে এখানে আমি জাস্ট যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটটা আমি জাস্ট একটা কপি করে দিয়ে দেই। লিখলে তো টাইপিং করলে দেরি হবে। চলেন আমরা এখানে পার্সোনাল ইনফরমেশন গুলো কি কি হতে পারে এটা একটা কপি করেছি, জাস্ট এখানে পেস্ট করে দিই। ফরম্যাটে আসেনি। আচ্ছা, এটা মুছে দেই। মুছে দিয়ে পেস্ট করবো একটা ফরম্যাটে। হুম। জাস্ট আমি যেহেতু কপি করে লেখাগুলো আর আনছি নিয়ে আসছি, তো আপনারা তো এখানে দেখে দেখে লিখবেন, আমি জাস্ট কপি লেখাটা একটু মিলিয়ে নিচ্ছি।
প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, দেন হচ্ছে ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়াস, মেরিটাল স্ট্যাটাস, প্লেস অফ বার্থ। 20, এটার সাইজ আমরা 20 দিয়ে দিই। টেক্সট করে লেখা যেত, বাট আমি একটু কপি করেই বসাই দিলাম, তারপর সময় লাগছে। তাহলে এখানে আপনারা পার্সোনাল ইনফরমেশন যা যা দিতে পারেন সব এখানে দিয়ে দিবেন, কেমন? সিভিতে যা যা পার্সোনাল ইনফরমেশন দেন সবকিছু এখানে দিয়ে দিবেন। ওকে, তাহলে কারা কারা বুঝছেন দেখি হাত তুলেন তো। বুঝছেন কারা কারা, হাত তুলেন। যারা বুঝেন নাই তাদের জন্য এক বালতি সমবেদনা। পরে ক্লাস দেখবেন, ক্লাস দেখে পরে আবার বুঝবেন। ওকে, বিষয়টা ক্লিয়ার? হুম। এটা নিচে এবার আপনি আপনার নাম লিখে সিগনেচার করে দিতে পারেন, কেমন? আব্দুল্লাহ আলামিন। জাস্ট আপনি এখান থেকে একটু বর্ডার করে দেন, আপনার সিগনেচারটা এই জায়গায় দেন। তাহলে মূলত এইভাবে করে আপনারা অ্যাপ্লিকেশন লিখবেন। ওকে, বুঝাতে পারছি বিষয়টা? লিখার পরে দেন আপনি এই যে ফাইলে ক্লিক করে এখান থেকে সেভ এজে যান। সেভ এজে যাওয়ার পর কোন একটা ব্রাউজ করে এখান থেকে জাস্ট সেভ করে ফেলেন। সেভ এজ, ব্রাউজ, কোথায় গিয়ে সেভ করবেন, ওয়ার্ড ডকুমেন্ট, বাস সেভ কিন্তু হয়ে গেছে এটা অলরেডি। এখন বাড়ির কাজগুলো কি কি? বাড়ির কাজগুলো হচ্ছে আপনার সিভি মেক করতে হবে। চলেন একটু লিখি বাড়ির কাজগুলো কি। হোমওয়ার্ক গুলো কি? হোমওয়ার্ক হচ্ছে সিভি মেক করব, দেন প্লাগ ড্রয়িং, রেজাল্ট শিট, রেজাল্ট টেবল, রেজাল্ট চার্ট, স্মার্ট চার্ট, ফন্ট স্টাইল, বোল্ড, ইটালিক, সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, তারপর হচ্ছে আপনার ফন্ট, ফন্ট হাইলাইট, কালার,
হাইলাইট। ওকে, ফন্ট হাইলাইট, কালার হাইলাইট, এগুলো হচ্ছে আপনাদের কাজ। আর কি কিছু আছিল? তারপর হচ্ছে আপনার আইডি কার্ড, এনআইডি কার্ড প্রিন্ট। এটা মূলত আপনাদের হোমওয়ার্ক। সো হোমওয়ার্কটা সবাই ইয়ে করে রাখেন, এখানে সেভ করে রাখেন হোমওয়ার্কটা। ওকে, আমি হোমওয়ার্কটা আপনাদেরকে চ্যাটে লিখে দিয়েছি, এগুলো সেভ করে রাখেন। ওকে ফাইন। থ্যাংক ইউ ভেরি মাচ পুরো ক্লাস সহকারে থাকার জন্য। আসলে অনেক বড় একটা ক্লাস এবং অনেকগুলো মানে সিকোয়েন্স ঠিক না থাকলে কিন্তু ক্লাস ভালো লাগবে না, এটাই মূলত কথা। সো ওয়ার্ডের কাজ অনেকে জানেন, অনেকে জানেন না। তারপরে হচ্ছে দেখেন, ক্লাস দিন শেষে কিন্তু 21 জন মাত্র ছিলেন আমার সাথে। সো পুরো ক্লাসটা যে এত ধৈর্য সহকারে আছেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। ক্লাসটা আমরা আল্লাহর রহমতে কমপ্লিট করতে পেরেছি। সো এই ক্লাসের প্রত্যেকটা আপনি ইয়ে দেখবেন, ভিডিওটা দেখে নেবেন খুব ভালো করে। শুধু ভিডিও দেখলেই হবে না, কোথাও আটকে গেলে আমাকে জানাবেন, হ্যাঁ? হোয়াটসঅ্যাপে আমাকে সরাসরি মেসেজ করবেন, স্যার আপনার মন খারাপ দেখে খারাপ লাগতেছে। সো মন খারাপের কোনো বিষয় না। আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন, মেসেজ করে কারো কোথায় কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করে জানাবেন, আমি ইনশাল্লাহ সমাধান করে দিব। আর পুরো ক্লাসটা এতক্ষণ সময় নিয়ে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা করব। আর খুব শীঘ্রই আমরা যখন লেভেল 2-তে যাব, প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের হবে। সো যাদের কাছে ল্যাপটপ নেই, আমরা একটু দ্রুত ম্যানেজ করার চেষ্টা করব, ল্যাপটপ ম্যানেজ করার চেষ্টা করব, ল্যাপটপ ম্যানেজ করার চেষ্টা করব যাদের কাছে ল্যাপটপ নেই। কারণ অ্যাডভান্স লেভেলের ক্লাসে যদি কিছু একটা করতেই চান, আপনার ল্যাপটপটাও কিন্তু প্রয়োজন। আর যদি কিছু একটা ল্যাপটপ নাই কিনতে পারেন, সো ইনকাম করে কিনতে চান, সেক্ষেত্রেও আমাকে জানাবেন। ঠিক আছে? তাহলে আমি কি বলছি, যে লেভেল 2-তে যখন আপনারা যাবেন, সেখানে অ্যাডভান্স লেভেলের, যেমন ধরেন ডোমেইন হোস্টিং সেট আপ করে কিভাবে ওয়েবসাইট মেক করতে হবে, ব্লগ সেট কিভাবে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করতে হবে, লিড জেনারেশন, ডাটা স্ক্র্যাপিং, লিঙ্কডইন, ইউটিউবে কি কি কাজ করতে, মানে সমস্ত কাজ আমরা আপনাকে ল্যাপটপের মাধ্যমে করাবো। অনেকগুলো কাজ আছে ল্যাপটপে প্র্যাকটিস করতে হবে। যাদের নেই, ব্যবস্থা করে ফেলেন। আর যদি ব্যবস্থা না করতে পারেন, একান্তভাবে আমাকে জানান, দেখি কোনো একটা ইনকাম সোর্স দিয়ে কিভাবে কি করা যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের ক্লাস এখানে আমরা ক্লোজ করছি তাহলে। আর প্রশ্ন কি নেওয়া ঠিক হবে? কেউ কি প্রশ্ন করতে চাচ্ছেন?